নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোভা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাবে সাংলি গ্রামের এক ছুতারের হাতে গড়া স্বপ্নের ঘর থেকে, যেখানে বাবা সাহেব পাটিলের প্রতিটি কাঠের আঁচড়ে লুকিয়েছিল বাবা মায়ের অক্লান্ত ত্যাগ। কিন্তু যে ছেলেকে তারা নিজের ঘামে বড় করেছিল, সেই বিক্রম যখন তাদের ৫,০০০ টাকায় এক নোংরা লজে ফেলে রেখে চলে গেল, তখন শুরু হলো জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। এক ভাঙা ভুতুড়ে হাবেলিতে দাঁড়িয়ে বাবা মা যখন নতুন করে ঘর গড়তে শুরু করলেন, তখন অচেনা মানুষরাই হয়ে উঠল তাদের আসল পরিবার। রক্তের সম্পর্ক যেখানে বিশ্বাসঘাতকতা করে, সেখানে মনুষ্যত্ব কিভাবে জয়ী হয়, শোনো এই হৃদয় বিদারক, অনুপ্রেরণাদায়ক গল্পটা পুরোটা। সাংলি গ্রামের প্রান্ত সীমায় দাঁড়িয়ে থাকা সেই টালি ছাওয়া কাঠের ঘরখানি কোনো সাধারণ ইট মাটির নির্মাণ শৈলী ছিল না, বরং তা ছিল বাবা সাহেব পাটিলের অক্লান্ত ঘাম ও রক্তের প্রতিটি বিন্দু দিয়ে গড়ে তোলা এক অমর জীবন্ত মহাকাব্য। ৭৬ বছর পার করা এই অভিজ্ঞ কারিগর ছিলেন যেন একটি সদা সচল সেগুন কাঠের জীবন্ত কারখানা। তার হাতের করাতের দাঁতের গভীর দাগ এবং র্যাদা চালানোর মুহূর্তে শিরায় ফুটে ওঠা সেই অদম্য টান, এ সবকিছুই ছিল তার অটুট সততা ও কাঠ শিল্পের প্রতি নিবেদিত এক অম্লান জীবন্ত প্রশস্তিপত্র। আব্বা নিজের হাতে এই ঘরের প্রতিটি কড়ি বর্গা চেঁচে সুন্দর করে বসিয়েছিলেন। সদর দরজার অপূর্ব নকশা তিনি নিজের আঙুল ও বাটালির স্পর্শে এমন জাদুকরীভাবে খোদাই করেছিলেন যে দেখামাত্রই দর্শকের চোখ ধাঁধিয়ে যেত। দরজায় খোদিত তুলসী বৃন্দাবনের অলঙ্করণ এবং লেপা ঝাপা উঠোন পুরো ঘরটিকে পবিত্রতার এক অমর সাক্ষী করে তুলেছিল। আর সেই ঘরের মাটির উনুনে মমতাময়ী হাতে রুটি সেঁকতেন লীলাবতী, যাকে সবাই চিনত লীলা আই নামে। ৭৩ বছর পার করা এই মাউলি ছিলেন যেন সংস্কার ও শিক্ষার এক সজীব বিদ্যাপীঠ। ৩৫ বছর ধরে স্কুলের ছেলেমেয়েদের অ আ ক খ থেকে শুরু করে জীবন গড়ার মূল্যবান পাঠ শেখাতে গিয়ে মা নিজের ছেলে বিক্রমের প্রতি মমতার কোনো ঘাটতি হতে দেননি। নিজের গায়ে পুরনো শাড়ি জড়িয়ে তিনি বিক্রমের পড়াশোনার জন্য টাকার কোনো অভাব কখনো অনুভব করতে দেননি। আব্বা কাঠের গুঁড়ো মেখে শরীর নিয়ে বিক্রমকে নাসিকে পাঠিয়েছিলেন, তাকে একজন সফল বড় বিল্ডার হিসেবে গড়ে তুলতে। বন্ধুরা, বাবা মায়েরা তাদের সন্তানদের জন্য যে অপরিমেয় কষ্ট সহ্য করেন, এই পৃথিবীতে কেউ তার মূল্য দিতে সক্ষম নয়। আজকের এই গল্পটি ঠিক তেমনই একজন বাবার অসীম ত্যাগ এবং ছেলের চরম স্বার্থপরতার এক হৃদয় বিদারক কাহিনী। তবে গল্পটি শোনার আগে আমার একটি ছোট্ট অনুরোধ রইল। বাবা মায়ের এই আবেগঘন ত্যাগের গল্পটি যদি আপনাদের মনকে স্পর্শ করে থাকে, তাহলে এক্ষুনি ভিডিওটিতে লাইক দিন। আমাদের চ্যানেলে নতুন হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা আমাদের এই গল্পটি মহারাষ্ট্রের বা বিশ্বের কোন থেকে দেখছেন, আপনার গ্রাম বা শহরের নাম নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের এমন নতুন গল্প নিয়ে আসার জন্য অনেক শক্তি যোগায়। চলুন তবে ফিরে যাই আব্বা আর মায়ের গল্পের পরবর্তী অংশে। আজ সকাল থেকেই ঘরে একটা অসাধারণ তোড়জোড় চলছিল। উঠোনে রঙের একটা ঝকঝকে আর মস্ত বড় এসইউভি গাড়ি ধুলো উড়িয়ে এসে থামল। গাড়ির দরজা খুলল এবং পায়ে দামি জুতো পরে বিক্রম নিচে নামল। গায়ে ব্র্যান্ডেড শার্ট, চোখের চশমা আর সারাক্ষণ বাজতে থাকা মোবাইল, এই সেই বিক্রম যাকে আব্বা নিজের পিঠে চড়িয়ে সাংলি গাঁওয়ের মেলা দেখিয়েছিলেন। কিন্তু এখন তার চোখে সেই সরলতা ছিল না, সেখানে ছিল শুধু বিল্ডারের ব্যবসায়িক মস্তিষ্ক। আব্বা, ও আব্বা! বিক্রম ঘরে পা রাখতেই অত্যন্ত মিষ্টি আর মধুমাখা গলায় ডাক দিল। আব্বা হাতের কাঠের টুকরোটি নিচে রাখলেন। এসেছিস আমার বাঘ? আয় আয় বাবা, মা দেখ, তোর ছেলে এসেছে। আব্বার মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। মা আঁচলে হাত মুছতে মুছতে দৌড়ে বাইরে এলেন। বিক্রম বাবা মায়ের পায়ে পড়ার নাটক করল এবং সঙ্গেই আসল কথায় চলে এলো। আব্বা, মা, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ এনেছি। এই ঘরটা এখন খুব পুরনো হয়ে গেছে, কাঠ পচতে শুরু করেছে, বর্ষাকালে জল পড়বে,
আমি ঠিক করেছি এই পুরনো বাড়িটা ভেঙে দিয়ে সেখানে একটা বড় ব্যবসায়িক কমপ্লেক্স আর তোমাদের থাকার জন্য সুন্দর ব্লক বানাবো। তোমরা সারা জীবন খুব কষ্ট করেছ, এখন তোমাদের আরাম করার বয়স। আব্বার বুকে যেন কেউ আঘাত করল। যে ঘরের প্রতিটি কাঠের সঙ্গে তিনি প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন, সেটি ভেঙে ফেলার কথা তার ছেলেই বলছিল। আরে কিন্তু বাবা, এই ঘর আমি নিজের হাতে একটা একটা করে পেরেক ঠুকে তৈরি করেছি রে। এর দেওয়ালে আমার নিঃশ্বাস আছে। এটা হঠাৎ এমন করে... আব্বা কি যে বলো, আপনিও সেই পুরনো চিন্তা নিয়ে বসে আছেন। ইমোশনাল হবেন না, প্র্যাকটিক্যাল চিন্তা করুন। বিক্রম আব্বার কাঁধে হাত রেখে অত্যন্ত নকল মিষ্টি গলায় বলল, আপনাদের জন্য আমি সব ব্যবস্থা করেছি। ঘরের কাজ শেষ হওয়া পর্যন্ত, মানে কয়েক মাস, আমি আপনাদের সাতারার একটা অত্যন্ত ভালো রিসর্টে রাখব। সেখানে চাকর বাকর থাকবে, সুইমিং পুল থাকবে, বাগান থাকবে, একদম রাজা রানীর মতো থাকবেন। চলুন তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিন, নাসিকে ক্লায়েন্টের সঙ্গে আমার খুব জরুরি মিটিং আছে। মা আব্বার দিকে তাকালেন। আব্বার চোখে এক বোবা ও ভয়ানক বেদনা ছিল, কিন্তু ছেলের কথার ওপর, তার সেই মিথ্যে ভালোবাসার ওপর না বলার শক্তি তাদের ছিল না। ছেলের ভালো হোক, তার বড় নাম হোক, এটুকুই তাদের সরল ইচ্ছে। মা ভারাক্রান্ত মনে দুটো পুরনো সুটকেস বের করলেন। তাতে নিজের দুটো তিনটে শাড়ি, আব্বার পাঞ্জাবি, আব্বার চশমা, ওষুধের ব্যাগ আর ঠাকুর ঘরের পাণ্ডুরঙ্গের একটা ছোট্ট ছবি, এটুকুই ভরলেন। ঘর ছাড়ার সময় আব্বার পা যেন মাটির সঙ্গে আটকে যাচ্ছিল, খুব ভারী হয়ে গিয়েছিল। তিনি সদর দরজার কাঠের চৌকাঠের ওপর দিয়ে যে কাঁপানো হাতটি বোলালেন, তা যেন তার কোনো প্রিয় সন্তানের মাথায় হাত বোলানোর মতো ছিল। তার হাতে সেই কাঠের প্রতিটি আঁচড়, প্রতিটি জোর চেনা লাগছিল। তখন আব্বার মনে হল যেন কেউ তার কলিজার টুকরোকে শরীর থেকে আলাদা করে দিচ্ছে। একজন ছুতারকে নিজের হাতে তৈরি করা ঘর ভেঙে চলে যাওয়ার সময় কি যন্ত্রণা হয়, তা বোঝানোর ক্ষমতা শব্দের নেই। গাড়িতে বসার পর এসির ঠান্ডা হাওয়া আসছিল, কিন্তু আব্বা আর মায়ের শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। গাড়ি সাংলিগাঁও থেকে হাইওয়েতে উঠল এবং কিছুক্ষণের মধ্যেই সাতারায় পৌঁছল। কিন্তু গাড়ি কোনো আলিশান রিসর্টের দিকে না গিয়ে সাতারা বাসস্ট্যান্ডের পেছনের এক সরু, জনাকীর্ণ আর নোংরা গলিতে ঢুকল। রাস্তায় নর্দমার জল জমেছিল, আশেপাশে পানের দোকান, রাস্তার কুকুর আর গুমোট হাওয়া। গাড়িটি একটি পুরনো জরাজীর্ণ 3তলা ইমারতের সামনে গিয়ে থামল। ওপরে একটা ময়লা ধরা আর ভাঙা বোর্ড ঝোলানো ছিল, শ্রী বিঠোবা লজ। বিক্রম, এটা কোন রিসর্ট রে বাবা? আব্বা জানলা দিয়ে বাইরে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন। বিক্রম নজর সরাল। তার গলার সেই মিথ্যে মিষ্টতা এখন কিছুটা কমে গিয়েছিল। আব্বা, সেই রিসর্টের বুকিং কাল থেকে কনফার্ম হয়েছে। আজকের রাতটা শুধু এখানে অ্যাডজাস্ট করুন। এটা ভালো লজ, আমার চেনা। আমাকে নাসিকে ক্লায়েন্টরা অপেক্ষা করছে। আমি কাল সকালেই আসছি আপনাদের রিসর্টে নিয়ে যেতে। সে গাড়ির ডিকি থেকে সেই দুটো পুরনো সুটকেস বের করল এবং লজের নোংরা পানের পিকে রাঙানো সিঁড়িতে রেখে দিল। মা, তোমরা ভেতরে যাও। এই নাও ৫,০০০ টাকা। কিছু লাগলে খাওয়া দাওয়ার জন্য নিও, আর কালকের অপেক্ষা করো। বিক্রম পকেট থেকে 10টা 500 টাকার নোট বের করল, মায়ের হাতে গুজে দিল এবং পিছন ফিরে না তাকিয়ে তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসল। গাড়ির দরজা সজোরে বন্ধ হল এবং কাঁচ তোলা সেই গাড়িটি দ্রুত গতিতে সেই নোংরা গলি থেকে বেরিয়ে গেল। আব্বা আর মা সেই সিঁড়িতে সুটকেস নিয়ে একা দাঁড়িয়েছিলেন। লজের ম্যানেজার তাদের দিকে অত্যন্ত পুচ্ছতাচ্ছিল্য করে তাকিয়ে 104 নম্বর ঘরের চাবি দিল। ঘরে পা রাখতেই এক ভয়ানক গুমোট দুর্গন্ধ, সিগারেট আর সস্তা ফিনাইলের গন্ধ নাকে এলো। দেওয়ালের পলেস্তরা খসে গিয়েছিল এবং সেখানে থুথু ফেলা পানের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। জানলায় ঝুলতে থাকা একটা ছেঁড়া ময়লা পর্দা দেখে মায়ের গায়ে কাটা দিয়ে উঠল। ওপরে একটা সিলিং ফ্যান খুব বিশ্রী আওয়াজ করছিল। কোনায় মশা আর ছাড়পোকায় ভরা একটা পুরনো ক্যাচক্যাচে বিছানা ছিল এবং জানলার বাইরে সরাসরি খোলা নর্দমা বয়ে চলেছিল। এটা সেই রিসর্ট ছিল যেখানে তাদের কোটিপতি বিল্ডার ছেলে তাদের রেখে গিয়েছিল। সন্ধ্যা 6টা বাজল, তারপর 8টা, তারপর রাত 10টা। জানলার বাইরের অন্ধকার ঘরে আর আব্বার মনে দানা বাঁধল। মা কাঁপানো হাতে নিজের পুরনো কিপ্যাড ফোনটা বের করলেন আর বিক্রমের নম্বর ডায়াল করলেন। আপনার ডায়াল করা নম্বরটি বর্তমানে বন্ধ আছে। এই যান্ত্রিক আওয়াজ শুনে মায়ের হাত ঝুলে পড়ল। ফোনটা মাটিতে পড়ে গেল। তাদের সত্যিটা বুঝতে দেরি হল না।
যে ছেলের জন্য তিনি নিজের জীবনের সবটা শেষ করে দিয়েছিলেন, যাকে নিজের ঘামে বড় করেছিলেন, সেই ছেলে তাদের পিঠে অত্যন্ত নির্দয়ভাবে ছুরি মেরেছে। ঘরে ভয়ানক নিস্তব্ধতা ছিল। আব্বা সেই ক্যাঁচক্যাঁচে পুরনো বিছানায় বসেছিলেন। তার হাতের আঙুলগুলো একে অপরের সঙ্গে শক্ত করে জড়িয়েছিল। আমরা ঠকে গেছি এবং আমাদের ছেলে এখন আর কোনোদিন ফিরে আসবে না, এই দাহ্য সত্যিটা হজম করা কঠিন হচ্ছিল। সারা জীবন কাঠকে আকার দেওয়া এই মানুষটির হাত আজ নিজের ভাগ্যের টুকরো হতে দেখে ভয়ানক কাঁপছিল। তার চোখে জল আসছিল না, সেখানে চোখের জলের জায়গা নিয়েছিল এক ভয়ানক শূন্য আর হতাশ শূন্যতা। তিনি সারা জীবন মানুষের ঘর বানিয়েছিলেন, কিন্তু নিজের ছেলেই আজ তাকে রাস্তায় এনে গৃহহীন করে দিয়েছিল। তার নজর ছিল শূন্য, এবং সেই হতাশ দৃষ্টি লজের ঘরের অন্ধকারের চেয়েও বেশি গাঢ় আর ভয়ানক ছিল। অষ্টম দিন সকালে লজের মালিক দরজায় জোরে ধাক্কা দিল। ও দাদু, টাকা কবে দেবেন? এটা মাগনা ধর্মশালা নয়। সন্ধে পর্যন্ত টাকা না এলে সামান বাইরে ফেলে দেব। তার সেই বিষাক্ত কথাগুলো আব্বার কানে লাগল, কিন্তু আব্বা কিছুই বললেন না। তার সেই স্বাভিমানী ছুতোর সত্তা কখন যেন মারা গিয়েছিল। অপমানে তার মাথা নিচু নুয়ে গেল। কিন্তু মা হার মানার পাত্রী ছিলেন না। ৩৫ বছর স্কুলে ছেলে মেয়েদের সংকটের ওপর কিভাবে জয়লাভ করতে হয় তা শেখানো এই মাউলি নিজের জীবনের পরীক্ষায় কিভাবে ফেল করবেন। মা আব্বার দিকে তাকালেন এবং তার সিদ্ধান্ত পাকা হল। তিনি নিজের আঁচল দিয়ে মুখ মুছলেন, ঠিক সেইভাবেই বাইরে বেরোলেন এবং সাতারার প্রধান বাজারের একটি পুরনো স্বর্ণকারের দোকানে গেলেন। স্বর্ণকারের দোকানে পা রাখার সময় মায়ের পা ভারী হয়ে আসছিল। তিনি নিজের কানের পুরনো সোনার দুল আর হাতের মোটা সোনার বালা খুলে দিলেন। সেই বালা দুটো আব্বা নিজের ঘামের টাকা জমিয়ে তাদের বিয়ের ১০ম বার্ষিকীতে কিনে দিয়েছিলেন। সেটা কেবল গয়না ছিল না, সেটা ছিল আব্বার ভালোবাসার একমাত্র চিহ্ন। জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, মা এই বালা দুটো কখনো গা থেকে খোলেননি। কিন্তু আজ স্বামীর স্বাভিমান আর সিঁদুর বাঁচাতে হলে এই বালার মোহ ছেড়ে দেওয়া ছাড়া উপায় ছিল না। স্বর্ণকার সেই পুরনো খাঁটি গয়না ঘষে দেখল। দাড়িপাল্লায় বালা দুটো রাখার সময় হওয়া সেই ক্ষণক্ষণা আওয়াজ মায়ের কলিজাকে চিরে দিয়ে গেল। মাসিমা, সোনার মান খুব ভালো, টাকার খুব দরকার মনে হচ্ছে। আমি আপনাকে পুরো ৬৫,০০০ টাকা দিচ্ছি। স্বর্ণকার নোটের বান্ডিল হাতে দিল। সেই টাকা হাতে নেওয়ার সময় মায়ের হৃদয়ের একটা টুকরো চিড়ে গেল, কিন্তু চোখের জেদ আরও প্রবল হল। এখন আর কাদা নয়, লড়তে হবে, মনে মনে তিনি প্রতিজ্ঞা করলেন। সেই টাকার ব্যাগ আঁচলে শক্ত করে বেঁধে মা সরাসরি সাতারার তহসিল অফিসে পৌঁছলেন। সেখানে খোঁজ নেওয়ার পর তিনি একজন কেরানির কাছ থেকে জানতে পারলেন যে শহরের বাইরে একটি বন্ধ হয়ে যাওয়া পুরনো চিনিকলের মালিকের একটা পুরনো ভেঙে পড়া হাবেলি নিলামে উঠেছে। সেই হাবেলি অনেক বছর বন্ধ থাকায় এবং সেখানে নানা রকম অপদেবতার উপদ্রব চলে, এই ভুতুড়ে বাড়ির গুজবের কারণে কেউ সেটা কিনতে রাজি হচ্ছিল না। তাই সরকার তার নিলামের দাম মাত্র ৫১,০০০ টাকা রেখেছিল। কেরানি মাকে বোঝানোর চেষ্টা করল, দিদিমা, ও খণ্ডহর নেবেন না, ছাদ পড়ে গেছে, ওটা সাপ বিছের বাসা। কিন্তু মা শুনলেন না। তিনি এক মুহূর্ত চিন্তা না করে ৫১,০০০ টাকা টেবিলে রাখলেন এবং সেই ভাঙা বাড়ির কাগজপত্র নিজের নামে করে নিলেন। বাকি ১৪,০০০ টাকা আর সেই কাগজপত্র নিয়ে মা লজে ফিরলেন। তিনি আব্বার হাত ধরলেন এবং অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, উঠুন আব্বা, আমাদের ছেলে ঘর কেড়ে নিয়েছে, কিন্তু আপনার লীলা আজও বেঁচে আছে। চলুন, আমাদের নতুন ঘর পেয়ে গেছি আমরা। আব্বা একটি যন্ত্রের মতো মুখ বুজে তার পিছনে হাঁটতে লাগলেন। সাতারার বাইরে ভীমা নদীর উপত্যকায় প্রধান রাস্তা থেকে অনেকটা ভেতরে সেই পুরনো ভেঙে পড়া হাবেলিটি ছিল। সেখানে পৌঁছনোর পর সামনে যে দৃশ্য দেখা গেল তা সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো এবং ভয়ঙ্কর ছিল। সেই হাবেলিটি যেন কোনো মৃত রাক্ষসের কঙ্কালের মতো দেখাচ্ছিল। পাথর আর চুন সুরকিতে তৈরি, কিন্তু এখন সময়ের আঘাতে পুরোপুরি ধসে গেছে। বট, পাকুড়ের ঝুড়ি আর বুনো কাঁটা গাছ সেই হাবেলিকে একটি অজগরের মতো পেঁচিয়ে ধরেছিল। প্রধান ফটকের প্রকাণ্ড কাঠের দরজাগুলো অর্ধেক ভেঙে ঝুলছিল এবং তার ওপর মস্ত বড় মোর্চে ধরা তালা ঝোলানো ছিল। ভেতর থেকে প্যাঁচা আর বাদুড়ের ভয়ঙ্কর আওয়াজ আসছিল। ছাদের অনেক টালি উড়ে গিয়েছিল এবং আকাশের শূন্যতা সরাসরি ভেতরে উঁকি দিচ্ছিল। গুমোট গন্ধ,
পচা বাতাসের ঘ্রাণ আর এক ভয়ানক নিস্তব্ধতা সেখানে রাজত্ব করছিল। সেই বাড়িটি ভয়াবহ ছিল, অন্ধকার ছিল, কিন্তু তার পাথরের ভিত আর ভেতরের মস্ত বড় কাঠের খামগুলো কাল আর প্রকৃতির আঘাত সহ্য করে আজও শক্ত হয়ে দাঁড়িয়েছিল। মা আব্বার হাত শক্ত করে ধরলেন এবং সেই ভয়ানক হাবেলির চৌকাঠে প্রথম পা রাখলেন। পায়ের নিচে শুকনো পাতা আর ভাঙা ইটের গুঁড়ো মড়মড় করে উঠল। আব্বা, এটাই আমাদের ঘর এখন। মায়ের গলার স্বর সেই ভয়ানক নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল। আব্বা মাথা তুলে সেই পুরনো রাজকীয় কিন্তু ভাঙা কাঠের খামের দিকে তাকালেন। আব্বার সেই শূন্য আর মৃত হয়ে যাওয়া চোখে একজন অভিজ্ঞ ছোতরের এক আবছা চমক ফুটে উঠল ঠিকই, কিন্তু সূর্য যেমন অস্ত গেল এবং ভীমা নদীর উপত্যকা থেকে আসা অন্ধকার ঘনিয়ে এলো, সেই ভেঙে পড়া হাবেলির ভয়াবহতা তার আসল রূপ দেখাতে শুরু করল। দিনের বেলা ছোতরের নজরে দেখা সেই মজবুত কাঠামো এখন অন্ধকার নামলে এক ভয়ানক আর কালো গুহার মতো মনে হতে লাগল। সেখানে না বিদ্যুৎ ছিল, না পানের এক ফোঁটা জল। সর্বত্র ছড়িয়ে থাকা এক দুর্গন্ধ আর বাদুড়ের ডানা ঝাপটানোর প্রাণঘাতী আওয়াজ কানে আসছিল। হাবেলির একটি বড় কিন্তু ছাদের জায়গায় জায়গায় গর্ত থাকা ঘরে তারা আশ্রয় নিলেন। মাটিতে জমে থাকা বহু বছরের ধুলো আর মাকড়সার জাল মা নিজের আঁচল দিয়ে আর বাইরে থেকে আনা একটি নিম ডাল দিয়ে কোনো মতে পরিষ্কার করেছিলেন। নিচে বিছানোর জন্য কেবল স্যুটকেস থেকে বের করা দুটো পুরনো শাড়ি আর বালিশের বদলে নিজেদেরই কাপড়ের ব্যাগগুলো রেখেছিলেন। রাত যত গভীর হতে লাগল, শীতের দাপট প্রাণঘাতী হতে শুরু করল। ঘরের বড় বড় জানলাগুলোতে কাঠের ফ্রেম ছিল, কিন্তু কাঁচ আর কপাট অনেক আগেই উধাও হয়ে গিয়েছিল। কেবল মরচে ধরা লোহার শিকগুলো অবশিষ্ট ছিল। সেই খোলা জানলা দিয়ে বাইরের হাড় কাঁপানো হাওয়া সুঁ সুঁ করে ভয়ানক আওয়াজ করতে করতে সরাসরি ভেতরে ঢুকছিল। সেই হাওয়া শুধু গায়ে বেঁচছিল না, হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। আব্বা মেঝের ওপর পিঠ ঠেকিয়ে শুয়েছিলেন, কিন্তু তার চোখে ঘুম আসছিল না। তার পাশে মা একটি পুরনো শাল গায়ে জড়িয়ে ঠান্ডায় কুঁকড়ে শুয়েছিলেন। আব্বা পাশ ফিরে মায়ের দিকে তাকালেন এবং অন্ধকারেও মায়ের সেই কাঁপতে থাকা পিঠ দেখতে পেলেন। আব্বার কলিজায় এক ভয়ানক টান পড়ল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। কি অবস্থা করে রেখেছি আমি আমার মাউলির? এই চিন্তা তার মনকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করল। যে হাতের কবজিতে আজ সোনার সেই চুড়িগুলোর প্রয়োজন ছিল, কিন্তু আজ সেই হাত দুটো খালি হয়ে গিয়েছিল। আব্বার সেই দিনটির কথা মনে পড়ল যখন তিনি নিজের ঘাম ঝরানো টাকা জমিয়ে মায়ের জন্য সেই চুড়িগুলো গড়িয়েছিলেন। আজ নিজের অপদার্থতা আর ছেলের বিশ্বাসঘাতকতার কারণে নিজের স্ত্রীর সেই সৌভাগ্যের অলংকার বিক্রি করতে হল। এই উপলব্ধি একজন বাবার চেয়ে একজন স্বামীর মনে বেশি যন্ত্রণা দিচ্ছিল। 40 বছর আগে লীলাবতী যখন তাদের দরিদ্র ঘরের বউ হয়ে এসেছিলেন, তখন আব্বা তাকে কথা দিয়েছিলেন, লীলা, আমার হাতে যতক্ষণ কড়া তার রেদা আছে ততক্ষণ তোর চোখে কোনো দিন জল আসতে দেব না, তোকে রানীর মতো রাখব। কিন্তু আজ সেই লীলাবতী এক ভাঙাচোরা ভুতুড়ে বাড়িতে হাড় কাঁপানো ঠান্ডায় ধুলো মাখা মেঝের উপর শুয়েছিলেন। আব্বার নিজের উপর রাগ সামলানো যাচ্ছিল না। তার অজান্তেই চোখের কোণ ভিজে এলো। সেই বৃদ্ধ বাবার বোবা আর্তনাদ অন্ধকারের মাঝে দম বন্ধ হয়ে হারিয়ে গেল। কিন্তু মা ঘুমাননি। 40 বছরের সংসারে স্বামীর নিঃশ্বাসের গতি চিনে তার মনের দুঃখ বুঝে নেবার শিল্প তিনি রপ্ত করেছিলেন। আব্বার সেই অসহায়তা, তার সেই বোবা আর্তনাদ মা সহ্য করতে পারলেন না। হঠাৎ বাতাসের একটা বড় ঝাপটা এলো এবং ঘরে ধুলো উড়ল। মা উঠে বসলেন। তিনি অন্ধকারেই হাতড়ে নিজের স্যুটকেস খুললেন। সেখান থেকে একটা বড় মোটা সুতির নয়ারি শাড়ি বের করলেন। মা উঠে দাঁড়ালেন এবং সেই মস্ত বড় খোলা জানলাটার কাছে গেলেন। জানলায় পুরনো মরচে ধরা লোহার শিক ছিল। মা সেই শাড়ির একটা আঁচল ওপরের শিকে শক্ত করে বাঁধলেন, তারপর অন্য প্রান্তটি পুরো শক্তি দিয়ে টেনে নিচের শিকে বাঁধলেন। বাতাস শাড়িটিকে উড়িয়ে দেওয়ার আর ছিঁড়ে ফেলার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু মায়ের হাত কোনো দক্ষ তাঁতির মতো চলছিল। তিনি সেই নয়ারি শাড়িটি জানলায় এমনভাবে পেঁচিয়ে বাঁধলেন যেন সেই ভাঙা হাবেলির খোলা ক্ষতের ওপর মমতার ব্যান্ডেজ বেঁধে দিলেন। শাড়ির সেই পর্দা এখন কোনো জাহাজের পালের মতো বাতাসে ফুলে উঠেছিল, কিন্তু সেটি বাইরের সেই হাড় কাঁপানো ঠান্ডা আর ধুলো ভেতরে আসা এক ঝটকায় থামিয়ে দিল।
চাঁদের আবছা আলো সেই সুতির শাড়ি দিয়ে ছেকে ভেতরে আসছিল, এবং সেই নরম উষ্ণ আলোয় মায়ের ঘর্মাক্ত মুখটি কোনো তপস্বিনীর মতো শান্ত আর উজ্জ্বল দেখাচ্ছিল। আব্বা এসব স্তব্ধ হয়ে দেখছিলেন। তার মুখ থেকে অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। লীলা। মা পিছন ফিরলেন। তিনি ধীরে ধীরে হেঁটে আব্বার কাছে এলেন এবং তার পাশে নিচে বসলেন। আব্বার সেই খসখসে করাতের দাগওয়ালা হাতটি নিজের দুই হাতের মধ্যে নিয়ে অত্যন্ত শান্ত কিন্তু গভীর গলায় বললেন, কি হলো আব্বা? ঘুম আসছে না? সেই চুড়িগুলোর কথা ভাবছেন তো? আব্বা, সেই চুড়িগুলো আমার সংসার ছিল না, আমার সংসার তো আপনি। কি করে ঘুম আসবে রে মা? তুই ৩৫ বছর মাস্টারি করে ছেলেমেয়েদের গড়ে তুললি, আর আজ বুড়ো বয়সে আমি তোকে এই আস্তা করে এনে ফেলেছি। আমার হাত খালি হয়ে গেছে রে। আব্বার গলা কাঁপছিল। মা নিজের আঁচল আব্বার চোখের উপর দিয়ে বুলিয়ে দিলেন। তার সেই স্পর্শ যেন সব যন্ত্রণার ওষুধ ছিল। আব্বা, পাগলের মতো কি বলছেন? মা অত্যন্ত দৃঢ় গলায় বললেন, ঘর কি শুধু ইট, মাটি আর কাঠ দিয়ে তৈরি হয়? যেখানে দুজন মানুষ একে অপরের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে, একে অপরের চোখের জল মুছতে হাজির থাকে, সেখানেই ঘর তৈরি হয়। এই হাবেলির দেওয়ালগুলো হয়তো পড়ে গেছে, কিন্তু আমাদের একে অপরের বিশ্বাস পড়ে যায়নি। বিক্রম ঘর কেড়ে নিয়েছে, কিন্তু সে আমাদের সংসার তো আর কেড়ে নিতে পারবে না। আপনি ভেঙে পড়লে এই ঘর সত্যিই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনি রুখে দাঁড়ালে এই হাবেলিকে আমরা আবার ঘরের রূপ দেব। আজ আমি জানলায় আমার শাড়ির পর্দা লাগিয়েছি, কাল আপনি নিজের হাতে সেখানে কাঠের কপাট বসাবেন, এটা আমার বিশ্বাস। আব্বার চোখের জল ঝরঝর করে বইল। যে বাবা ছেলেকে তাড়িয়ে দেবার পরও কাঁদেননি, লজ্জার অপমানে ভেঙে পড়েননি, তিনি আজ নিজের স্ত্রীর একটা শাড়ির পর্দা আর তার শব্দের উষ্ণতায় ভেঙে পড়লেন। তিনি মায়ের হাত শক্ত করে ধরে রাখলেন। সেই রাতে শাড়ির পর্দার আড়ালে সেই ভেঙে পড়া হাভেলিতে আব্বার এমন শান্ত আর নিশ্চিত ঘুম হল, যা তার নিজের বানানো সেই পাকা বাড়িতেও কোনোদিন হয়নি। পরের দিন সকালের কঁচি আর সোনালি কিরণ শাড়ির পর্দা দিয়ে ছেকে ভেতরে এলো। পাখিদের কলকাকলি শুরু হল। আব্বা আজ খুব ভোরেই উঠেছিলেন। তার চোখের সেই গতকালের হতাশা আর অপরাধ বোধ এখন পুরোপুরি ধুয়ে মুছে গিয়েছিল। গায়ে পুরনো পাঞ্জাবি আর ধুতি সামলে তিনি উঠে দাঁড়ালেন। কাল রাতে মা এই ঘরের ভিত নিজের অগাধ বিশ্বাস দিয়ে মজবুত করেছিলেন। এখন সময় ছিল এই ঘরের ওপর নতুন করে চূড়া গড়ার। তিনি জানলার সেই শাড়ির পর্দার দিকে একবার কৃতজ্ঞতার সঙ্গে তাকালেন। এক নতুন উদ্দীপনা নিয়ে একজন দক্ষ আর হার না মানা ছুতরের আত্মবিশ্বাসে আব্বা হাভেলির উঠোনে কাজ শুরু করার জন্য পা বাড়ালেন। সকালের কঁচি রোদ সেই পুরনো ভেঙে পড়া হাভেলির ধসে পড়া পাথরের দেওয়ালের ওপর দিয়ে ভেতরে উঁকি দিচ্ছিল। কাল রাত পর্যন্ত যে হাভেলিকে একটা ভয়ানক শ্মশানের মতো মনে হচ্ছিল, সেই হাভেলি আজ আব্বার কাছে এক নতুন সৃষ্টির কর্মভূমি মনে হতে লাগল। মা আজ কোনায় ৩টে পাথর সাজিয়ে উনুন ধরানোর চেষ্টা করছিলেন। আব্বার তীক্ষ্ণ নজর হাভেলির মস্ত বড় আঙিনায় ঘুরল। সেখানে কত বছর ধরে ধুলো মেখে পড়ে থাকা পুরনো লোহার গার্ডার, ভাঙা কবজা, কারখানার মরচে ধরা জলের পাইপ আর টিনের টুকরো ছড়িয়ে ছিটিয়েছিল। সাধারণ মানুষের কাছে এটা শুধু ভাঙাচোরার স্তূপ মনে হতো, কিন্তু একজন ছুতরের কাছে এটা ছিল নতুন বিশ্ব গড়ার পুঁজি। আব্বা ধুতির কেচা শক্ত করে বাঁধলেন। ৭৬ বছর বয়সে তার শরীরে যেন কোনো তরুণের শক্তি এসেছিল। তিনি একটি পুরনো বস্তায় সেই সব লোহা, পেরেক আর টিন জমা করতে শুরু করলেন। ওজন বেশ ভালোই হয়েছিল। প্রধান রাস্তায় গিয়ে আব্বা একটি খালি টেম্পোওয়ালাকে হাত দেখিয়ে থামালেন এবং সেই লোহা সাঁতারার ভাঙারি বাজারে বিক্রি করলেন। সেখান থেকে তিনি কয়েকশো টাকা পেলেন। সেই যৎসামান্য টাকা আর পকেটে থাকা কিছু খুচরো নিয়ে আব্বা সাঁতারার প্রধান কাঠের বাজারে এলেন। সেখানেই এক কোনায় গোপাল রাও টিম্বার অ্যান্ড হার্ডওয়্যার মার্ট নামে একটা পুরনো বোর্ড লাগানো ছিল। দোকানের গদিতে একজন ৭০ বছরের মানুষ মাথায় সাদা গান্ধী টুপি পরে, জেদি মুখ আর চোখে মোটা লেন্সের চশমা পরে গোপাল রাও বসেছিলেন। রাম রাম গোপাল রাও, আব্বা জোরালো ডাক দিলেন। গোপাল রাও চশমাটা নাকের উপর ঠিক করলেন এবং আব্বার দিকে তাকালেন। রাম রাম দাদু, বলুন কি সেবা করব? এই পুরনো লোহা বিক্রি করে কিছু টাকা পেয়েছি। লোহার দাম খুব কম পেয়েছি,
কিন্তু যেটুকু আছে তাতে আমাকে কিছু সরঞ্জাম দিন। আব্বার গলা অত্যন্ত স্পষ্ট আর বলিষ্ঠ ছিল। গোপালরাও জিজ্ঞেস করলেন, বলুন তো কি কি লাগবে? একটি হাতুড়ি, র্যাদার একটা ভালো লোহার পাত, 2 কিলো 2 ইঞ্চি আর 3 ইঞ্চি পেরেক, কবজা, কিছুটা সিমেন্ট আর বাকি টাকায় যতটুকু পাওয়া যায় তক্তার কাঠ দিন। গোপালরাও থমকে গেলেন। তিনি আব্বার মুখের দিকে, তার শুকনো শরীরের দিকে এবং বিশেষ করে তার হাতের কড়াগুলোর দিকে তাকালেন। কাঠ আর মানুষ চেনার ক্ষমতা তার পাকা ছিল। দাদু, হাতের চিহ্নগুলো বলছে যে আপনি একজন খাঁটি ছুতোর, কিন্তু এই বয়সে হাতে র্যাদা আর হাতুড়ি নিয়ে কি করবেন? ছেলেপুলে কোথায়? কার মজুরিতে যাচ্ছেন? আব্বার মুখে যন্ত্রণার একটা আবঝা রেখা ফুটে উঠল। তিনি লম্বা নিঃশ্বাস নিলেন, কিন্তু গলা একদম কাঁপতে দিলেন না। গোপালরাও, ছেলের জন্য সারা জীবন কাঠ চেছে বাংলো খাড়া করলাম, কিন্তু তার সেই ঝকঝকে বাংলোয় এই বুড়ো বাবা আর জন্মদাত্রী মায়ের জায়গা হল না। কাল স্ত্রীর গয়না বিক্রি করে সেই কারখানার পুরনো হাবেলিতে আস্তানা গেড়েছি। এখন নিজের হাত আর কবজির ওপরই ভরসা। এই সরঞ্জামগুলো পেলে যেমনই হোক আমার মায়ের জন্য নিজের অধিকারের এক আশ্রয় গড়ে তুলব, কারো কাছে হাত পাতব না। এটা শোনার সঙ্গে সঙ্গেই গোপালরাওয়ের হাত গদিতেই থেমে গেল। তিনি জীবনে অনেক খদ্দের দেখেছিলেন, কিন্তু এমন স্বাভিমানী বাবা প্রথমবার দেখছিলেন। স্ত্রীর গয়না বিক্রি করে ঘরের ভিতগড়াই মানুষের কাহিনী শুনে তার মনে কোথায় যেন একটা চোট লাগল। তিনি পিছন দিকে কাজ করা ছেলেটিকে ডাক দিলেন, শ্যাম, এদিকে শোন। আব্বাকে 2টো ভালো মজবুত হাতুড়ি, র্যাদা, কড়াত, সিমেন্টের 2টো বস্তা আর পেছনের গোডাউন থেকে ভালো 1 নম্বর সেগুন কাঠ টেম্পোতে ভরে দে। জানলার কপাটও দিয়ে দিস। আব্বা হকচকিয়ে গেলেন। আরে, কিন্তু গোপালরাও, আমার কাছে এত টাকা নেই। আমি বাড়তি টাকা কোথা থেকে দেব? আমার কারো দয়া চাই না। গোপালরাও গদি থেকে উঠে এলেন। তিনি হেঁটে আব্বার কাছে এলেন এবং তার কাঁধে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে হাত রাখলেন। আব্বা, আমি 50 বছরেই বাজারে বসেছি। কাঠের মতো মানুষও চিনি আমি। আপনাদের মতো মানুষ যদি এমন পরিস্থিতিতে হেরে যায় না, তবে এই মাটির অপমান হবে। এই সরঞ্জামগুলো নিয়ে যান। যখন ঘর দাঁড়িয়ে যাবে তখন আমাকে শুধু 1 কাপ চা খাওয়াবেন, ওটাই আমার বিল মনে করব। 2 অভিজ্ঞ পুরুষের সেই কথোপকথন আর একে অপরের প্রতি শ্রদ্ধা সেই দোকানে শব্দ ছাড়াই প্রকাশ পাচ্ছিল। আব্বার চোখ ভিজে এলো। তিনি কৃতজ্ঞতার সঙ্গে গোপালরাওকে হাত জোর করে নমস্কার করলেন এবং টেম্পো নিয়ে হাভেলিতে ফিরলেন। হাভেলিতে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই আব্বার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। কাঠ নিচে নামানোর পর তিনি সবচেয়ে প্রথম আর মজবুত ঘরটি বেছে নিলেন। সবার আগে তিনি হাতুড়ি আর পেরেকের সাহায্যে ভাঙা জানলার কাঠের ফ্রেমগুলো মজবুত করলেন। তারপর তিনি একটি সেগুন কাঠের গুঁড়ি নিলেন এবং তার উপর র্যাদা চালাতে শুরু করলেন। সপ 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 শব্দে র্যাদা কাঠের ওপর এক ছন্দে চলতে লাগল। আব্বার পেশিগুলো টান টান হচ্ছিল। র্যাদা থেকে বেরোনো সেই কুণ্ডলির মতো কাঠের সোনালি গুঁড়ো মাটিতে পড়তে লাগল এবং তাজা সেগুন কাঠের সেই খাঁটি মাতাল করা সুদশ সেই গুমোট ঘরে ছড়িয়ে পড়ল। ঠক 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 হাতুড়ির ঘা হাবেলির দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। মা উনুনের গরম চা আর ঠান্ডা জল এনে আব্বাকে দিচ্ছিলেন। আব্বার তেষ্টা ভুলের জ্ঞান ছিল না। তিনি দিন রাত এক করে দিলেন। তার ঘামের প্রতিটি ফোঁটা সেই কাঠে মিশে তাকে নতুন প্রাণ দিচ্ছিল। সিমেন্ট দিয়ে মেঝের গর্তগুলো বুঝিয়ে দিলেন। কাঠের তক্তা ছেঁচে জানলায় মজবুত কপাট বসালেন, যাতে বাতাসের একটা ঝাপটাও ভেতরে আসতে না পারে। মায়ের শাড়ি এখন সম্মানের সঙ্গে স্যুটকেসে ফিরে গিয়েছিল। দরজার পুরনো কবজায় তেল দিয়ে দরজা আবার নতুনের মতো বসালেন। 3 দিনের অক্লান্ত পরিশ্রমের পর সেই ভাঙা, ভয়াবহ আর অন্ধকার ঘর এখন এক উষ্ণ আর সুরক্ষিত ঘরে বদলে গিয়েছিল। মা ভেতরটা মাটি দিয়ে লেপে নিয়েছিলেন। কাঠের সেই নতুন গন্ধ আর আব্বার ঘামের সুগন্ধ সেই ঘরকে এক আপন করা আমেজ দিচ্ছিল। আব্বা কোমরের ঘাম নিজের পাঞ্জাবি দিয়ে মুছলেন এবং নিজের হাতে গড়া সেই সৃষ্টির দিকে অত্যন্ত গর্বের সঙ্গে তাকালেন। তার মুখে এখন একটা বিজয়ী হাসি ছিল, শূন্য থেকে বিশ্ব তৈরি করার হাসি। আব্বার মুখের সেই শূন্য থেকে বিশ্ব তৈরি করার বিজয়ী হাসি হাবেলির সেই পুরনো পাথরের দেওয়ালগুলো যেন নিজের মধ্যে ধরে রাখল।
প্রথম ঘরটি বাসযোগ্য হওয়ার পর হাবেলির সেই ভয়াবহ আর জনশূন্য রূপ এখন ধীরে ধীরে বদলাতে শুরু করল। মা শুধু ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতাই করেননি, বরং বেঁচে যাওয়া টাকা দিয়ে কিছু বীজ এনে হাবেলির পেছনের দিকে খুরপি দিয়ে জমি কুপিয়ে একটা ছোট্ট সবজি বাগানও তৈরি করতে শুরু করেছিলেন। কুমড়োর একটা লতা এখন বেড়ে উঠেছিল এবং এক কোণায় লাগানো তুলসী সকাল সন্ধ্যায় মায়ের প্রদীপের আলোয় উজ্জ্বল হয়ে উঠত। ঘরটি এখন ধীরে ধীরে এক গোকুলের রূপ পেতে শুরু করেছিল। কিন্তু প্রকৃতির রং কখন বদলাবে তার কোনো নিশ্চয়তা নেই। সেটা জুলাই মাস ছিল এবং ভীমা নদীর উপত্যকায় বর্ষা নিজের রুদ্র রূপ ধারণ করেছিল। টানা 2 দিন সূর্যের দেখা ছিল না। সেই সন্ধ্যায় আকাশ কালো মেঘে এমনভাবে ভরে গিয়েছিল যে মনে হচ্ছিল প্রকৃতি যেন কারো ওপর খুব রেগে আছে। বাতাসের বেগ এতটাই প্রবল ছিল যে মনে হচ্ছিল হাভেলির পুরনো দেওয়ালগুলোও কাঁপছে। আকাশে বিদ্যুতের চমক চোখ ধাঁধিয়ে দিচ্ছিল, আর মেঘের গর্জন বুক কাঁপিয়ে দিচ্ছিল। মুষলধারে বৃষ্টির সেই ভয়ানক তাণ্ডবের মধ্যেও হাভেলির ভেতরে আব্বা আর মা এক উষ্ণ কোণায় উনুনের সামনে বসেছিলেন। মা গরম পিঠলা আর রুটি তৈরি করছিলেন। হঠাৎ বাতাসের সেই ভয়ানক আওয়াজের মধ্যেও হাভেলির প্রধান কাঠের দরজায় কেউ একজন ধরধর করে আওয়াজ করল। আব্বা আর মা একে অপরের দিকে তাকালেন। এই অবেলায় আর এত বৃষ্টিতে কে এলো? আব্বা বললেন এবং হাতের হারিকেন নিয়ে দরজার দিকে গেলেন। তিনি কাঠের খিল খুললেন এবং দরজা খুললেন। হারিকেনের হলুদ আলোয় আর আকাশে চমকানো বিদ্যুতের ঝলকানিতে আব্বার সামনে যে দৃশ্য দেখলেন তা দেখে তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হল। দরজার সামনে এক 25 বছরের মেয়ে দাঁড়িয়েছিল। বৃষ্টির জলে সে পুরোপুরি ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখ দিয়ে বয়ে যাওয়া জল শুধু বৃষ্টির ছিল না, তাতে রক্ত আর চোখের জলও মিশেছিল। তার বাঁ গালে মারধরের বড় বড় নীলচে কালো দাগ ফুটে উঠেছিল, ঠোঁট ফেটে গিয়েছিল এবং কপাল থেকে রক্তের সরু ধারা চোখ পর্যন্ত গড়িয়ে আসছিল। কিন্তু এই সব কিছুর চেয়েও গায়ে কাঁটা দেওয়ার মতো বিষয় ছিল যে মেয়েটি অন্তঃস্থতা ছিল, সাধারণ 7-8 মাসের। সে নিজের 2 হাত দিয়ে নিজের পেটকে কোনো ঢালের মতো শক্ত করে ধরেছিল, যেন পৃথিবীর সব বিপদ থেকে সে তার ভেতরের প্রাণটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। ঠান্ডায় আর ভয়ে সে কোনো পাতার মতো থরথর করে কাঁপছিল। আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, এটুকুই তার মুখ দিয়ে বেরোল এবং তার পা টলমল করে উঠল। সে মাটিতে লুটিয়ে পড়ার আগেই মা দৌড়ে এসে তাকে ধরে ফেললেন। ওরে বাবা, কে তুই মা? কি অবস্থা হয়েছে তোর? মায়ের মাতৃভাব মুহূর্তেই জেগে উঠল। তিনি এক মুহূর্ত চিন্তা না করে তাকে তুলে ভেতরে নিয়ে এলেন। তাকে উনুনের কাছের উষ্ণ জায়গায় বসালেন। নিজের সুটকেস থেকে একটি শুকনো শাড়ি বের করে মা তাকে পরতে দিলেন। আঁচল দিয়ে তার মাথা আর চুল মুছিয়ে দিলেন। তার কপালের ক্ষত জল দিয়ে ধুয়ে সেখানে হলুদ লাগিয়ে দিলেন। মেয়েটি ভয়ে কাঁপছিল। মা থালায় গরম রুটি আর পিঠলা বেড়ে তার সামনে রাখলেন। খাবারের থালা দেখেই তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। সে খাবারে হাত দিল এবং সত্যি ক্ষুধার্থের মতো খেতে লাগল। গ্রাসের সঙ্গে তার চোখের জলও পেটে যাচ্ছিল। খাওয়া শেষ হওয়ার পর উনুনের উষ্ণতায় তার কাঁপুনি কিছুটা কমল। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে নিজের নাম বলল, মেঘনা। স্বামীর মদের ভয়ানক নেশা ছিল। আজ সে টাকার জন্য তাকে বেধড়ক মারধর করেছিল এবং এই অবস্থায় ভরা বর্ষার মধ্যে তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। আমার বাপের বাড়ি নেই, আমি কোথায় যাব এই বৃষ্টিতে? আমার বাচ্চা। মেঘনা আবার কাঁদতে লাগল। এইসব শোনার সময় আব্বা এক কোণায় চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার কাঠের মতো শক্ত মুখটা এখন রাগে লাল হয়ে গিয়েছিল। নিজের পেটের ছেলে বিক্রম তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, তার যন্ত্রণা তিনি জানতেন। কিন্তু একজন অন্তঃসত্ত্বা মেয়েকে এমন মারধর করে বের করে দেওয়া, সেই নরপিশাচের কথা ভেবে তার মুঠি শক্ত হয়ে গিয়েছিল। কিন্তু আব্বা কথা বলার লোক ছিলেন না, তিনি কাজের মাধ্যমে উত্তর দিতে জানতেন। মা মেঘনার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, মা, যতক্ষণ এই মায়ের শরীরে নিঃশ্বাস আছে ততক্ষণ তোকে কেউ হাত ছোঁয়াতে পারবে না। আজ থেকে এই ঘর তোর, তুই আমাদের মেয়ে, নিশ্চিন্তে ঘুমাতো। দ্বিতীয় দিন ভোর হল।
বৃষ্টি থেমে গিয়েছিল। আব্বা খুব ভোরেই উঠেছিলেন। তার মাথায় গত রাত থেকে একটাই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তিনি গোপাল রাওয়ের কাছ থেকে আনা সবচেয়ে ভালো আর মজবুত সেগুন কাঠটা আলাদা করে রাখলেন। আজ তিনি শুধু একটা ভাঙা জানলা মেরামত করছিলেন না, আজ তিনি এক নতুন প্রাণের আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন। আব্বার রেদা আবার সপ করে বাজতে শুরু করল। কিন্তু আজ হাতুড়ির ঘা খুব জোরে ছিল না, বরং অত্যন্ত মেপে আর সাবধানার সাথে পড়ছিল। আব্বা মেঘনার জন্য একটা পালঙ্ক বানাচ্ছিলেন। গর্ভবতী মহিলার পক্ষে বেশি উঁচুতে ওঠানামা করা কষ্টকর, আর খুব নিচে বসা কঠিন, এটা আব্বা খুব ভালো করেই জানতেন। তাই তিনি সেই পালঙ্কের উচ্চতা মাটি থেকে ঠিক 1.5 ফুট রাখলেন। কাঠের কোণাগুলোতে যাতে কোথাও ধার না থাকে, মেঘনার গাড়ে যাতে ভুল করেও কোনো আঁচড় না লাগে, তাই আব্বা রেঁদা দিয়ে ঘষে ঘষে পালঙ্কের 4টে ধার একেবার মাখনের মতো মসৃণ করে দিলেন। পিঠে ঠ্যাস দেওয়ার জন্য পেছনের দিকে কিছুটা হেলানো আর মজবুত সাপোর্ট দিলেন। সেই সেগুন কাঠকে তিনি এত মমতা দিয়ে ঘষেছিলেন যে তাতে এক আলাদা জেল্লা এসে গিয়েছিল। সন্ধে নাগাদ সেই মজবুত আর সুন্দর পালঙ্ক তৈরি হয়ে গেল। আব্বা ওটা তুলে নিয়ে হাভেলির একটা নিরাপদ আর হাওয়া চলাচল করে এমন কোণায় রাখলেন। তার ওপর মা একটা নরম কাঁথা পেতে দিলেন। মেঘনা যখন সেই পালঙ্ক দেখল, তখন সে নিজের চোখের ওপর বিশ্বাসই করতে পারছিল না। জন্মদাতা বাবাও কোনোদিন তার এত যত্ন নেননি যতটা এই অচেনা মানুষটা একদিনে নিয়েছিলেন। সে ধীরে ধীরে পালঙ্কের সেই মসৃণ ধারের ওপর হাত বুলিয়ে নিল। কাঠের সেই সুগন্ধ আর আব্বার পরিশ্রমের সেই ওম তার হৃদয়ে সরাসরি গেঁথে গেল। সে চোখে জল নিয়ে আব্বার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রইল। আব্বা তার মাথায় হাত রাখলেন এবং অতি শান্ত কিন্তু ভরা গলায় বললেন, মা, আমি ছুতোর। ভাঙা জিনিস জোড়া দেওয়া আর ভেঙে পড়া জিনিসকে আবার খাড়া করা, এটাই আমার শিল্প। আমার ছেলে আমার ঘর ভেঙেছে, কিন্তু এখন এই ঘর আমি তোর জন্য আর এই অনাগত সন্তানের জন্য গড়েছি। তুই এখন আমার দায়িত্ব। যা, বিশ্রাম নে। আব্বার সেই কথাগুলো মেঘনার মনের শেষ ভয়টুকুও মুছে দিয়েছিল। সেই ভাঙা হাভেলি এবার সঠিক অর্থে একটা পরিবারের ঘরের ছোঁয়া পেয়েছিল। মেঘনার আগমনে সেই নির্জীব আর ভয়ানক বাড়িতে যেন এক নতুন প্রাণের ছোঁয়া লাগল। যেখানে এককালে শুধু প্যাঁচার আর বাতাসের ডরাওনা শব্দ প্রতিধ্বনিত হতো, সেখানে এখন ভোরে মায়ের জাঁতার গানের সাথে মেঘনার হাতের কাঁচের চুড়ির নিক্কণ শোনা যেতে লাগল। মেঘনা মায়ের কাজের অর্ধেক ভার নিজের ওপর তুলে নিল। উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে উনুনের গরম জল পর্যন্ত সব কাজ সে হাসি মুখে করতে লাগল। আব্বার বানানো সেই নরম মসৃণ কাঠের পালঙ্কে শোয়ার সময় তার মুখে এখন গতকালের সেই ভয়াবহ ভয় ছিল না, বরং একটা নিরাপদ ঘরের আর অধিকারের শান্তি দেখা যেত। মনুষ্যত্বের এই নতুন আশ্রয়ের খবর বাতাসের মতো সাতারার আশেপাশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। আর তারপর শ্রাবণের এক সন্ধ্যায় হাভেলির কাঠের দরজায় আবার কেউ ডাক দিল। আব্বা দরজা খুললেন তো দেখলেন বাইরে 2টো প্রাণ দাঁড়িয়ে আছে। একজন ছিলেন দাদা সাহেব, বয়স 80 পার হয়েছে, কোমর পুরোপুরি ঝুঁকে গেছে আর হাতে একটা পুরনো লাঠি। নিজের আপন ভাইপো এক টুকরো জমির জন্য একটা শুকনো স্ট্যাম্প পেপারে বুড়ো আঙুলের ছাপ নিয়ে তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। গত 2 মাস থেকে তিনি সাতারার দত্ত মন্দিরের সিঁড়িতে শুতেন, আর তার পাশে দাঁড়িয়েছিল রাহুল, 18-19 বছরের এক রাগী, লক্ষ্যহীন আর চোখে বিদ্রোহ নিয়ে থাকা এক তরুণ। বাবার নেশা আর রোজগার মার ধরে অতিষ্ঠ হয়ে সে ঘর ছেড়েছিল। পকেটে কানা কড়িও ছিল না বলে সে 2 দিন ধরে উপোসী ছিল। বাজারে গোপাল রাও এই দুজনকে দেখেছিলেন আর আব্বার ঠিকানা দিয়ে হাভেলিতে পাঠিয়েছিলেন। আব্বা তাদের দিকে তাকালেন। কোনো নথিপত্র, জাতি, ধর্ম কিংবা তাদের অতীত নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ না করে আব্বা শুধু এটুকুই জিজ্ঞাসা করলেন, খেয়েছ রে বাবা তোমরা? ওই একটা সাধারণ বাক্যে এত মমতা ছিল যে দুজনেরই চোখে জল এসে গেল। সেই রাতে দাদা সাহেব, বাবা আর রাহুল হাভেলিতে নিজের আশ্রয়ের জায়গা পেল। আব্বা পরের দিনই দুজনের জন্য 2টো মজবুত কাঠের খাট বানিয়ে দিলেন। হাভেলি এবার সঠিক অর্থে ভরে উঠছিল। 2 জন মানুষের বদলে হাভেলিপে এখন 5 জন প্রাণ একজোট হয়েছিল। কিন্তু মানুষ বাড়ার সাথে সাথে আব্বার মনে একটা কথা বারবার খচখচ করছিল। খাওয়ার সময় দাদা সাহেব হাঁটু ব্যথার কারণে এক কোনায় খাটের ওপর থালা নিয়ে বসতেন।
রাহুল অন্ধকারের মধ্যে কোথাও দাওয়ায় দাঁড়িয়ে তাড়াহুড়ো করে খেয়ে নিত, আর মেঘনা ও মা উনুনের পাশে বসতেন। আব্বার ছুতোর মনের কাছে এই অগোছালো ভাবটা সইছিল না। পরিবার মানে কি, যারা একই পাত্রে একই জায়গায় বসে খায়? আব্বা মনে মনে কিছু একটা শক্ত করে ঠিক করে নিলেন। তিনি গোপাল রাওয়ের কাছ থেকে আনা মস্ত বড় সেগুন কাঠগুলো বের করলেন আর কাজ শুরু করলেন। পরবর্তী ৩ দিন আব্বা বিশ্রাম নিলেন না। তিনি এক বিশাল ৮ ফুট লম্বা আর ৪ ফুট চওড়া এক অতি মজবুত কাঠের ডাইনিং টেবিল তৈরি করলেন। এটা শুধু কাঠের একটা টুকরো ছিল না, বরং আব্বার তৈরি করা একটা জীবন্ত রূপক ছিল। এই টেবিলে তিনি কোথাও কোনো কোণা ধারালো রাখেননি। সবকিছু একদম মাখনের মতো মসৃণ ছিল। কাঠের ওপরের সেই প্রাকৃতিক আঁচড়গুলো তিনি র্যাদা দিয়ে এমনভাবে মুছে দিয়েছিলেন যে সেগুলো বলছিল, মানুষের জীবনে যতই আঁচড় থাকুক না কেন, মমতার র্যাদা বোলালে জীবন আবার সুন্দর আর মসৃণ হয়ে যায়। এই ৮ ফুটের টেবিলের ৪টে শক্তপোক্ত পা আব্বা মাটিতে এমনভাবে গেঁথেছিলেন যে তার ওপর যত ভারী বোঝাই রাখা হোক না কেন সেটা টলবে না। বিশেষ বিষয় হল, এই টেবিলে পরিবারের প্রধানের বসার জন্য আলাদা কোনো প্রধান চেয়ার ছিল না। আব্বা সবাইকে বললেন, এই টেবিলে কেউ কারো চেয়ে বড় বা ছোট নয়, এখানে যারা বসবে তারা সবাই সমান। সেই দিনটি হাবেলির কোনো উৎসবের মতো ছিল। রাতের বেলা হাবেলির সবচেয়ে বড় আর পরিষ্কার করা ঘরটিতে সেই জাঁকজমকপূর্ণ সেগুন টেবিলটি সাজানো হল। ওপরের কাঠের কড়িকাঠে মা একটা বড় হারিকেন ঝুলিয়ে দিলেন। হারিকেনের সেই হলদেটে আর উষ্ণ আলোয় সেই কাঠের টেবিলটি যেন জ্বলজ্বল করছিল। মেঘনা টেবিলের ওপর জলের ঘটি আর বাসনপত্র সাজাল। মা উনুন থেকে গরম গরম রুটি আর ঝুনকা ও বেগুনের ভর্তা নিয়ে এলেন। সবার থালা টেবিলে এক লাইনে সাজানো হল। সবাই একসাথে খেতে বসলেন। বাহ মা, আজ তো ঝুনকার গন্ধ সীমানা ছাড়িয়ে গেছে। আমার ভাইপোর সেই বড় বাড়িতে এমন খাবার কোনোদিন জোটেনি। দাদা সাহেব লাঠিটা পাশে রেখে হাসতে হাসতে বললেন, দাদু, আপনি শুধু গন্ধ শুকবেন না, দুমুঠো বেশি খান, নতুবা বাতাসে উড়ে যাবেন। রাহুল তাকে নিয়ে মশকরা করল। আরে বেটা, আমার গায়ে মাংস না থাকলেও হাড় মজবুত আছে পুরনো আমলের। তোর মতো দুদিন উপসী থাকলে কেঁদে ভাসাবো না আমি। দাদা সাহেব রাহুলকে খোঁচা দিলেন। তাদের এই গ্রাম্য রসিকতায় মেঘনা খিলখিল করে হেসে উঠল। গত কয়েক মাসে মেঘনা প্রথমবার এত মন খুলে হেসেছিল। তার সেই হাসি দেখে মায়ের মুখেও এক তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ল। রাহুলের রাগী মুখেও এখন এক সরল হাসি ফুটেছিল। আব্বা টেবিলের একপাশে শান্ত হয়ে বসেছিলেন। তার গ্রাস হাতেই থমকে গিয়েছিল। তিনি সেই সবার দিকে অত্যন্ত তৃপ্তির নজরে তাকিয়েছিলেন। নিজের পেটের ছেলে বিক্রম তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, যে তার জীবনের থালায় ছাই ঢেলে দিয়েছিল। কিন্তু আজ এই পুরনো ভামা হাবেলিতে একজন বাবা নিজের হাতে বানানো টেবিলের চারপাশে এক নতুন পরিবার খাচ্ছিল। রক্তের সম্পর্ক না থাকলেও একে অপরের দুঃখ বুঝে একজোট হওয়াই মানুষগুলো এখন সত্যি অর্থে এই ঘরের মজবুত ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। বাইরে ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা ছিল, কিন্তু হাবেলির ভেতরে হারিকেনের আলোয় সেই ৮ ফুটের টেবিলের ওপর হাসি মস্করা আর মনুষ্যত্বের মেলা দোষেছিল। সেই পুরো হাবেলি এখন এক হাসিখুশি জীবন্ত ঘর হয়ে উঠেছিল। হাবেলি এখন সত্যিকারের গোকুলের রূপ পেয়েছিল। আব্বার ছুতোর কাজে এখন আবার এক নতুন গতি এসে গিয়েছিল। মায়ের সবজি বাগান সবুজ হয়ে উঠেছিল, আর মেঘনার মুখে এখন গর্ভাবস্থার এক সুন্দর উজ্জ্বল জেল্লা এসে গিয়েছিল। দাদা সাহেবের কাশির শব্দ আর রাহুলের হাবেলিতে দৌড়োদৌড়ি সব মিলিয়ে সেই পুরনো হাবেলি এখন পুরোপুরি জীবন্ত মনে হতো। কিন্তু গরিব আর নিরাশ্রয় মানুষের সুখে কারো না কারো নজর লাগেই। দিনটা রোজকার মতো শুরু হয়েছিল, কিন্তু দুপুরের দিকে হাবেলির সেই কাঁচা রাস্তায় ধুলো উড়িয়ে তহসিল অফিসের এক সাদা জিপ এসে থামল। জিপ থেকে 2 সরকারি অফিসার আর গ্রাম পঞ্চায়েতের এক পিয়ন নিচে নামল। তাদের হাতে একটা লাল রঙের সিল মারা সরকারি কাগজ ছিল। বাবা সাহেব পাটিল কে? একজন অফিসার অত্যন্ত কর্কশ আর অবজ্ঞার সুরে জিজ্ঞাসা করলেন। আব্বা এগিয়ে এলেন। অফিসার সেই কাগজটি আব্বার হাতে দিল। এটা সরকারি নোটিশ, তহসিলদার সাহেবের সই আছে এতে। এই হাবেলিকে অত্যন্ত বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে। এর কাঠামো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আর আপনারা এখানে বসতি করেছেন। আপনাদের 30 দিনের সময় দেওয়া হলো। 30 দিনের মধ্যে জায়গা খালি করুন।
অন্যথায় ৩১তম দিনে এখানে বুলডোজার লাগিয়ে এই হাবেলি গুড়িয়ে দেওয়া হবে। অফিসাররা চলে গেলেন, কিন্তু তাদের ওই শব্দগুলো হাবেলির পায়ের তলার মাটি সরিয়ে দিল। আব্বার হাতে সেই কাগজটি বাতাসে থরথর করে কাঁপছিল, আর তার সাথে আব্বার মনোবল। তিনি এই তো সবেমাত্র শূন্য থেকে বাঁচা শুরু করেছিলেন, নিজের হাতে বাসা বুনেছিলেন, আর সরকার সেই আশ্রয়ও কেড়ে নিচ্ছিল। দাদা সাহেব মাথায় হাত দিয়ে ওটার উপর বসলেন। দেবতা, আমার নসিবে কি মরা পর্যন্ত রাস্তার ধুলো খাওয়াই লেখা আছে? আবার রাস্তায় চলে এলাম আমরা। মেঘনা নিজের পেটটা শক্ত করে ধরে ডুকরে কাঁদতে লাগল। আমার বাচ্চা, আমি কোথায় যাব এই অবস্থায়? রাহুলের চোখ রাগে লাল হয়ে গিয়েছিল, তার মুঠি শক্ত হয়ে গিয়েছিল। আব্বা শুধু শূন্যের দিকে তাকিয়ে এক কাঠের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। নিজের ছেলে তাড়িয়ে দিল, এখন সরকারও তাড়িয়ে দিচ্ছে। কিন্তু সেই ভয়ানক নিস্তব্ধতা আর কান্নাকাটির মাঝে মায়ের জোরালো গলা প্রতিধ্বনি হল। ৩৫ বছর স্কুলের ছেলেমেয়েদের লড়তে শেখানো সেই শক্তপোক্ত শিক্ষিকা আজ আবার ময়দানে নামলেন। কাঁদছেন কেন সবাই? দাদা সাহেব মাথা থেকে হাত সরান। রাহুল, ওই রাগটা আগলে রাখার দিকে মন দে। আব্বা নিজের রক্তের জল করেই ঘর গড়েছেন। বুলডোজার তো কোনো ছাড়, কারোর বাপ এলেও এই ঘর পড়বে না। ওরা নোটিশ দিয়েছে না যে ঘর বিপজ্জনক? তাহলে আমাদের কাছে পুরো ৩০ দিন সময় আছে। আমরা এই হাভেলিকে এত মজবুত করব, এখানে এমন মেরামতি করব যে ওই সরকারি আইন আর ওই ইন্সপেক্টর নিজে এখানে এসে মাথা নোয়াবে। আমরা হার মানব না। মায়ের সেই শব্দগুলো সবার শরীরে যেন ১০০০ ভোল্টের বিদ্যুৎ বইয়ে দিল। রাহুল সেই রাগেই সাইকেল চালিয়ে সরাসরি সাতারার বাজারে গোপাল রাওয়ের দোকানে পৌঁছাল। সে হাঁপাতে হাঁপাতে গোপাল রাওকে সব ঘটনা বলল। গোপাল রাও হাতের বিলবুক পাশে রাখলেন, দোকানের শাটার অর্ধেক নামিয়ে দিলেন। আরে, এভাবে পড়বে কি করে? আব্বার মতো মানুষ ওখানে বুড়ো বয়সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে খাটছেন, আর সরকারি ছোড়া বুলডোজার আনবে? সাতারার মাটি এটা, এত সহজে হার মানব না। পরের দিন খুব ভোরে হাবেলির আঙিনায় যে দৃশ্য দেখা গেল তা দেখে আব্বার চোখ ভিজে এল। আঙিনায় একজন দুজন নয়, বরং অন্তত ২৫ জন মানুষ হাতে কোদাল, গাইতি, তারের বান্ডিল আর সিমেন্টের বস্তা নিয়ে দাঁড়িয়েছিল। সবার সামনে গোপাল রাও দাঁড়িয়েছিলেন। তার সাথে সাতারার বাজারের ১০-১২ জন জোয়ান তাগড়াই ছেলে ছিল। পাশে ৬০ বছরের অবসরপ্রাপ্ত ওয়্যারম্যান কিষাণ কাকা, সরকারি দপ্তর থেকে সদ্য রিটায়ার করা প্লাম্বার দশরথ পন্ত দাঁড়িয়েছিলেন। গোপাল রাও এগিয়ে এলেন এবং আব্বার কাঁধে হাত রাখলেন। আব্বা, আপনি একা নন, আপনি হুকুম করুন, বাকি হাত আমাদের। আজ থেকে এই হাবেলির কাজ এই গ্রাম নিজের হাতে নিল। আর তারপর শুরু হলো সেই ৩০ দিনের মহাযজ্ঞ। ওটা কেবল একটা নির্মাণ মেরামতির প্রকল্প ছিল না, বরং সেটা ছিল মনুষ্যত্বের এক বিশাল মেলা। কেউ একটা টাকাও মজুরি চাইল না। সকাল থেকে রাত পর্যন্ত হাবেলিতে শুধু হাতুড়ির ঘা, র্যাদার আওয়াজ আর সিমেন্ট মেশানোর হুড়োহুড়ি চলত। জোয়ান ছেলেরা হাবেলির ধসে পড়া পাথরের দেওয়ালগুলোতে সিমেন্ট আর নতুন ইটের মজবুত সাপোর্ট দিল। আব্বা আর গোপালরাও মিলে ছাদকে আর দুর্বল দেওয়ালকে মজবুতি দেওয়ার জন্য মোটা সেগুন কাঠ আর লোহার সেফটি পিলার খাড়া করলেন। কিষাণ কাকা নিজের বাড়িতে আর চেনা দোকান থেকে তারের বান্ডিল এনে হাবেলির কোনায় কোনায় নতুন নিরাপদ আর ফায়ারপ্রুফ ওয়্যারিং করলেন। তারা চকাচক ফিটিং করলেন আর মেইন সুইচ বসালেন। আব্বার নামে এমএসিবির কানেকশন আর মিটার বসানো হলো। দশরথ পন্ত পুরনো মরচে ধরা জলের পাইপ বদলে নতুন পাইপ লাগালেন আর মেঘনার জন্য পরিষ্কার নিরাপদ বাথরুমের ব্যবস্থা করলেন। দাদা সাহেব বুড়ো হলেও এক জায়গায় বসে থাকেননি। তিনি পুরনো আর সাদা রং মিশিয়ে সেই জোয়ান ছেলেদের সাহায্যে হাবেলির ধোয়াটে আর ভাঙা দেওয়ালগুলোকে ধবধবে সাদা রঙের করতে শুরু করলেন। রাহুল এক অভিজ্ঞ মজুরের মতো সারা দিন সিমেন্টের গামলা বইছিল। এই ৩০ জন মানুষের জন্য মেঘনা আর মা রাত দিন উনুনে গরম রুটি বেলছিলেন। হাবেলিতে আসা প্রতিটি মানুষ নিজের ঘরের কাজ ভেবে খাটছিল, খুঁটি পুঁতছিল। অবশেষে সেই ৩০তম দিন ঘনিয়ে এল। ১ মাস আগে যে হাবেলি মরণাপন্ন, অন্ধকার আর ভয়ানক অবস্থায় ছিল, তা এখন কোনো নববধূর মতো সেজে আর কোনো অভেদ্য দুর্গের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ধবধবে সাদা রঙে উজ্জ্বল দেওয়াল, ছাদ ধরে রাখা মজবুত পিলার, নিরাপদ ও আলোকিত ওয়্যারিং আর আব্বার হাতের ছোঁয়ায় তৈরি কাঠের কারুকার্য হাবেলির রূপই বদলে গিয়েছিল। টাকা দিয়ে নয়, বরং মানুষত্বের ঘামে আর এক নিঃস্বার্থ পরিবারের মতো একজোট হয়ে গড়ে ওঠা এই বাস্তু এখন যে কোনো সরকারি ইন্সপেকশন সামলাতে পুরোপুরি তৈরি ছিল।
বুকের ওপর হওয়া ক্ষতগুলো সম্মানের সাথে অর্জন করা এক বলিষ্ঠ যোদ্ধার মতো সেই হাবেলি এবার ওই সরকারি অফিসারদের বুলডোজারের অপেক্ষা করছিল। আর অবশেষে সেই মুহূর্তটি এলো। ৩১তম দিন শুরু হল। দুপুরের সময় ছিল। হাবেলির সেই কাঁচা রাস্তার ধুলো উড়িয়ে সরকারি গাড়ির বহর এলো। সামনে তহসিল অফিসের সাদা জিপ, আর তার পেছনে একটা মজবুত উজ্জ্বল হলুদ রঙের বুলডোজার। বুলডোজারের সেই ভয়ানক গুরুগুরু আওয়াজ হাবেলির নিস্তব্ধতাকে চিঁজে আসছিল। আজ কাজ খতম করার জেদ নিয়ে সাহেবরা এসেছিলেন। গাড়ি থেকে প্রধান ইন্সপেক্টর আর নির্মাণ বিভাগের ইঞ্জিনিয়ার হাতে ফাইল নিয়ে নামলেন। তাদের সাথে সাতারা টাইমসের একজন তরুণ সাংবাদিকও ছিল। কেবল একটা পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ল এই খবরটুকু কাভার করতেই সে এসেছিল। ইন্সপেক্টরের মুখে এক প্রশাসনিক কাঠিন্য ছিল। তিনি ভেবেছিলেন যে ভেতরে কিছু বুড়ো মানুষ কান্নাকাটি করবে, হাতে পায়ে ধরবে, আকুতি মিনতি করবে, আর তারপর পুলিশি ক্ষমতা ব্যবহার করে তাদের বের করে দিতে হবে। ইন্সপেক্টর হাতের লাঠি মাটিতে ঠুকতে ঠুকতে প্রধান প্রবেশদ্বার দিয়ে ভেতরে পা রাখলেন। কিন্তু যখন তিনি ভেতরে এলেন তখন তার পা উম্বারঠাতেই থরবে গেল। হাতের ফাইল হাতেই রয়ে গেল। চোখের গগলস খুলে ইন্সপেক্টর অবিশ্বাসের চোখে চারপাশ দেখলেন। মাসখানেক আগে দেখা সেই ভুতুরে ভাঙা হাবেলির অস্তিত্বই আর নেই। তাদের সামনে এক অত্যন্ত রোয়াবদার, ধবধবে সাদা রঙে উজ্জ্বল এক বিশাল আর জীবন্ত অট্টালিকা দাঁড়িয়েছিল। হাবেলির ধসে পড়া পাথরের দেওয়ালগুলো এখন সিমেন্ট আর নতুন ইটের এত মজবুত সাপোর্ট পেয়েছিল যে মনে হচ্ছিল সেই দেওয়ালগুলো কালকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ভেতরে পা রাখতেই এক মনোরম স্নিগ্ধতা অনুভূত হল। জানলায় নতুন করে বসানো কাঠের ফ্রেম আর কবার্ডগুলো দিয়ে হাওয়া খেলা করছিল। আব্বা নিজের হাতে কুপিয়ে তৈরি করা সেই মোটা সেগুন কাঠের থামগুলো হভেলির ভার কোনো বাহুবলীর মতো ধরেছিল। ইঞ্জিনিয়ার প্রতিটি কোণা পরীক্ষা করলেন। কোথাও শর্ট সার্কিটের কোনো ভয় ছিল না। কিষান কাকার বানানো নতুন ওয়ারিং আর এমসিবি বোর্ড একেবারে নিয়ম মেনেই বসানো হয়েছিল। দশরথ পন্তের করা প্লাম্বিংয়ের কাজ এতটাই নিখুঁত ছিল যে কোথাও এক ফোঁটা জলও চুঁইয়ে পড়ছিল না। হাওয়া, আলো, পরিচ্ছন্নতা আর নিরাপত্তা সবকিছুই কোড কমপ্লায়েন্ট, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী ছিল। ইন্সপেক্টর হাঁটতে হাঁটতে হাভেলির প্রধান কক্ষে এলেন। সেখানে আব্বার তৈরি সেই ৮ ফুটের বিশাল সেগুন কাঠের ডাইনিং টেবিলটি জাঁকজমকভাবে সাজানো ছিল। সেই টেবিলের পেছনে আব্বা, মা, মেঘনা, রাহুল, দাদা সাহেব আর গোপাল রাও মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। কারো চোখে ভয় ছিল না, ছিল শুধু সংগ্রামের আগুন আর একজোট হওয়ার শক্তি। ইন্সপেক্টর দীর্ঘশ্বাস নিলেন। তিনি ইঞ্জিনিয়ারের দিকে তাকালেন। ইঞ্জিনিয়ার মাথা নেড়ে সবকিছু নিখুঁত আছে বলে ইশারা করলেন। ইন্সপেক্টর হাতের ডিমোলিশন নোটিশ সবার সামনে ছিঁড়ে ফেললেন এবং তার টুকরোগুলো বাতাসে উড়িয়ে দিলেন। তিনি হাঁটতে হাঁটতে আব্বার কাছে এলেন। খাকি উর্দি পরা সেই সাহেব নিজের ডান হাত কপালে ঠেকিয়ে আব্বাকে এক স্যালিউট ঠুকলেন। বাবা সাহেব। ইন্সপেক্টরের গলা এখন আর প্রশাসনিক ছিল না, বরং একজন সাধারণ মানুষের মতো আবেগপ্রবণ ছিল। বাবা সাহেব, আমি এখানে একটা বিপজ্জনক ইমারত ভাঙতে এসেছিলাম, কিন্তু আপনারা তো এখানে মনুষ্যত্বের এক অভেদ্য দুর্গ গড়ে তুলেছেন। সরকারের কোনো নিয়মেই এই বাস্তু এখন আর বিপজ্জনক নয়, বরং পুরো সাতারার মধ্যে এটি সবচেয়ে নিরাপদ জায়গা। এই ঘর আপনার, এবং এটি এমনই থাকবে। এ কথা শোনামাত্রই দাদা সাহেব নিজের মাথার পুরনো ফেটটি আকাশে ছুড়ে দিলেন, আর রাহুল জোরে শীষ দিয়ে উঠল। মায়ের চোখ দিয়ে আনন্দশ্রু বইতে লাগল, আর আব্বার মুখে এক বিজয়ী যোদ্ধার হাসি ফুটে উঠল। বাইরে দাঁড়িয়ে থাকা বুলডোজার এভাবেই খালি হাতে ফিরে গেল। কিন্তু এই গল্প এখানেই শেষ হওয়ার ছিল না। সাথে আসা সেই তরুণ সাংবাদিক এই পুরো চমৎকারটি নিজের চোখে দেখছিলেন। তিনি নিজের ক্যামেরা বের করলেন এবং একের পর এক ছবি তুললেন। সেই ধবধবে সাদা হাবেলি, আব্বার সেই কাঠের টেবিল, গর্ভবতী মেঘনার মুখে নিরাপত্তার আনন্দ, দাদা সাহেবের হাসি মুখ, আর আব্বা মায়ের সেই সংগ্রামময় অথচ তৃপ্ত চেহারা, সব কিছু তার ক্যামেরায় বন্দী হল। তিনি মা এবং গোপাল রাওয়ের বিস্তারিত সাক্ষাৎকার নিলেন। মা সাতারার লজ থেকে শুরু করে সোনার বালা বিক্রি করে হাবেলি কেনা পর্যন্ত সব কাহিনী শোনালেন। পরের দিন সকালের প্রথম আলো পড়ার আগেই সম্পূর্ণ মহারাষ্ট্রে একটি খবর ছড়িয়ে পড়ল। খবরের কাগজের প্রথম পাতায়
আর নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজে বড় বড় হরফে শিরোনাম ফুটে উঠল। ছেলের তাড়িয়ে দেওয়া জন্মদাতারা গড়ে তুললেন নিরাশ্রয়দের নন্দনবন। মনুষ্যত্বের সামনে বুলডোজারও ফিরে গেল পিছু হটে। সেই খবর বাতাসের মতো ছড়িয়ে পড়ল। সাতারা, নাসিক, মুম্বাই থেকে শুরু করে সরাসরি বিদর্ভ পর্যন্ত প্রতিটি মানুষের মোবাইলে আব্বা আর মায়ের সেই হাসিমুখের ছবি ভাইরাল হল। মানুষ খবরটি পড়ে দুঃখিত হল, ক্ষুব্ধ হল এবং তারপর অভিভূত হয়ে গেল। 1 কোটিপতি বিল্ডার ছেলে নিজের জন্মদাতা মা বাবাকে শেষ বয়সে 5,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে এক স্যাঁতস্যাঁতে লজে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল। কিন্তু সেই জন্মদাতারা কেঁদে না বসে নিজের অলংকার ত্যাগ করে গ্রামের মানুষকে সাথে নিয়ে এক ভাঙা হেভেনিকে মমতার আশ্রমে পরিণত করেছেন। এটা পড়ে মানুষের গায়ে কাটা দিতে লাগল। সমাজ থেকে সাহায্যের বন্যা বয়ে এলো। কেউ টেম্পো ভরে শস্য পাঠাতে লাগল, কেউ জামাকাপড়, তো কেউ সরাসরি হাভেলিতে এসে আর্থিক সাহায্য দিতে লাগল। সম্পূর্ণ মহারাষ্ট্র সেই নিরাশ্রয়দের নন্দনবনের সামনে নতমস্তক হল। কিন্তু এই সব প্রশংসার সাথে সাথেই মানুষের মনে এক ভয়ঙ্কর ক্ষোভ জন্মেছিল। সেই ক্ষোভ ছিল আব্বার সেই স্বার্থপর ছেলের উপর। সোশ্যাল মিডিয়ায় সেই বিক্রম বিল্ডারের নামে মানুষের গালিগালাজ আর রোষের বন্যা শুরু হল। শূন্য থেকে তৈরি করা এই সোনার মতো বাস্তুর খবর এখন দাবানলের মতো ছড়িয়েছিল। আর এই খবরের একটি ফুলকি এখন নাসিকের এক জাঁকজমকপূর্ণ অফিসে বসে থাকা বিক্রমের চেয়ারের নিচে গিয়ে পড়েছিল। নাসিকের সেই বাতানুকলিত এবং চকচকে অফিসে বিক্রম হাতের দামি মোবাইলটা আছড়ে দেওয়ালের গায়ে ভেঙে ফেলার উপক্রম করছিল। সকাল থেকে তার ফোন বেজেই চলছিল। টিভি আর খবরের কাগজে আসা সেই খবর এখন নাসিকের হাই সোসাইটি পর্যন্ত এবং সম্পূর্ণ বিল্ডের লবি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যেই ক্লায়েন্টরা বিক্রমকে কোটির প্রজেক্ট দিয়েছিল, তারা ফোন করে অত্যন্ত কড়া ভাষায় জিজ্ঞাসা করছিল, মিস্টার পাতিল, যে নিজের জন্মদাতা মা বাবার হতে পারল না, সে আমাদের টাকা আর আমাদের বিশ্বাসের কি মর্যাদা দেবে? সোশ্যাল মিডিয়ায় তো মানুষ বিক্রম বিল্ডারের নামে কুরুচিপূর্ণ মন্তব্য করছিল। তার সেই পয়সার, প্রতিষ্ঠার আর মিথ্যে সম্মানের বেলুন এক ঝটকায় ফেটে গিয়েছিল। আমার ইজ্জত, নাসিকে আমার 15 বছরের পরিচিতি, এই বুড়োগুলো এক খবরে মাটিতে মিশিয়ে দিল। বিক্রম রাগে ফেটে পড়ছিল। সে টেবিলের ওপরের কাঁচের গ্লাসটা রাগে ছুঁড়ে মারল এবং গটগট করে নিচে নেমে এলো। নিজের দামি এসইউভিতে বসে সে সরাসরি সাতারার দিকে গাড়ি ছোটাল। আজ তাকে যে কোনো পরিস্থিতিতে নিজের বাবা মাকে সেখানেই চুপ করাতে হতো। টাকার ভয় দেখিয়েই হোক না কেন, তাদের আবার নিজের সাথে নাসিকে নিয়ে যেতে চেয়েছিল। ভালোবাসার জন্য নয়, বরং নিজের হারানো ইমেজ উদ্ধার করার জন্য এবং মিডিয়ার সামনে ড্যামেজ কন্ট্রোল করার জন্য। দুপুরের সময় ছিল। সাতারার বাইরে সেই হাবেলির আঙিনায় এক দামি গাড়ি কর্কশ শব্দে ব্রেক কষে থামল। গাড়ির দরজা জোরে আছাড় মেরে বন্ধ করা হল। পায়ের দামি জুতো মাটিতে ঠুকতে ঠুকতে বিক্রম সেই নবরূপ পাওয়া ধবধবে সাদা হাবেলিতে পা রাখল। হাবেলির সেই জাঁকজমকপূর্ণ আর সুন্দর রূপ দেখে সে মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু তার মাথার অহংকার তার চোখে ঠুলি পরিয়ে রেখেছিল। সে তেমনি রাগে ভেতরে ঢুকে পড়ল। কক্ষে আসতেই সে দেখল রাহুলকে, যে কাঠের র্যাদা দিচ্ছিল। পাশে গর্ভবতী মেঘনা ধান ঝাড়ছিল, আর দাদা সাহেব এক কোণে খাটে বসে পুঁথি পড়ছিলেন। এই সব দৃশ্য দেখে বিক্রমের পায়ের আগুন মাথায় চড়ে গেল। আব্বা, ও আব্বা, বাইরে আসুন! বিক্রমের গলার আওয়াজে সেই হাবেলির নিস্তব্ধতাকে চিলে দিল। তার গলার আওয়াজে রাহুল হাতের র্যাদা নিচে রাখল এবং শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। মেঘনা ভয় পেয়ে পেছনে সরে গেল। আব্বা আর মা ভেতরের ঘর থেকে বাইরে এলেন। আব্বার মুখ একেবারে শান্ত ছিল, কোনো স্থির সরোবরের মতো, কিন্তু সেই শান্তিতে এক ভয়ঙ্কর ঝড় লুকিয়েছিল। কি তামাশা লাগিয়েছেন আপনারা এখানে? বিক্রম আব্বার দিকে তেড়ে যাওয়ার মতো করে চিৎকার করল। এসব কি শুরু করেছেন টিভি আর পেপারে? আমার নামের বদনাম করছেন? নাসিকে আমার কি ইজ্জত রইল তার কোনো ধারণা আছে আপনাদের? আর এরা কারা? এই রাস্তার ভিখারিদের ঘরে জড়ো করে কি এই ভিখারিশালা খুলেছেন এখানে? দাদা সাহেব আর মেঘনার মুখ অপমানে নিচু হয়ে গেল, কিন্তু রাহুল চোখ রাঙিয়ে বিক্রমের দিকে পা বাড়াল। তার মুঠি শক্ত হয়েছিল। আব্বা শুধু হাতের ইশারায় রাহুলকে থামালেন। চলুন, এখনই ব্যাগ গুছিয়ে নিন, আমার সাথে নাসিক চলুন।
মিডিয়ার সামনে স্টেটমেন্ট দিন যে সব কিছু ভুল বোঝাবুঝি ছিল। আমি আমার উকিলকে এনেছি, কী টাকার সেটেলমেন্টের বিষয় আছে সেটা আমরা মিটিয়ে নেব, কিন্তু এই নাটক এখনই বন্ধ করুন আর এই ভিখারিশালা বন্ধ করুন। বিক্রম পকেট থেকে চেকবুক বের করে উদ্ধত ভাষায় বলছিল। আব্বা কিছু বললেন না, তিনি শুধু একবার মায়ের দিকে তাকালেন এবং পরের মুহূর্তেই, চুপ থাক, একদম চুপ থাক বিক্রম। মায়ের গলার আওয়াজ কোনো মেঘের গর্জনের মতো সেই হাবেলিতে প্রতিধ্বনিত হল। সেই আওয়াজ শুনে বিক্রমের হাতের চেকবুক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সেই আওয়াজ কোনো কান্নাকাটি করা অসহায় মায়ের ছিল না, সেই আওয়াজ ছিল এক স্বাভিমানী, দৃঢ়চেতা আর ৩৫ বছর স্কুলের সংস্কারের পাঠ দেওয়া এক শিক্ষিকার। মা হাঁটতে হাঁটতে সামনে এলেন, তার চোখ রাগে লাল হয়ে গিয়েছিল। খবরদার এই ঘরের কাউকে ভিখারি বলতে। ভিখারি এরা নয়, ভিখারি তুই, যে টাকার জন্য আর নিজের স্বার্থের জন্য মা বাবার ভালোবাসা বেচতে বেরিয়েছে, সেই সবচেয়ে বড় দরিদ্র। তুই কি আমাদের পয়সা আর আইনের ভয় দেখাচ্ছিস? তোর ওই কোটির নোট আমি এই দাদা সাহেবের একটা আশীর্বাদের সামনে আর মেঘনার চোখের এক ফোঁটা জলের সামনে তুচ্ছ মনে করি। মা, আপনি বুঝতে পারছেন না, আমার ক্ষতি। তোর ক্ষতি? মা তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। তার কথায় এখন তলোয়ারের ধার এসেছিল। তোর ইজ্জতের চিন্তা হচ্ছে? আরে যেদিন তুই আমাদের ওই সাতারার নোংরা লজে ৫,০০০ টাকার নোট হাতে ধরিয়ে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিলি না, সেদিনই তুই আমাদের জন্য চিরকালের মতো মরে গেছিস। তুই আমাদের ছেলে থাকিস নি আর। তখন মনে পড়েনি আমাদের ইজ্জতের কথা? তখন মনে হয়নি যে এই বুড়ো হাড়গুলোর কি হবে? আমি নিজের গায়ের সোনার বালা আর কানের দুল বিক্রি করেছি এই ঘর গড়তে। তোর ওই ৫,০০০-এর ভিক্ষা আমাদের লাগবে না। মায়ের এই প্রহারে বিক্রমের কথা বলাই বন্ধ হয়ে গেল। তার নজর নিজে থেকেই মাটির দিকে ঝুঁকে গেল। মা সামনে এলেন এবং অত্যন্ত কঠোর ভাষায় তাকে তার যোগ্যতা বুঝিয়ে দিলেন। তুই যা গড়েছিস তা কেবল সিমেন্ট আর ইটের কাঠামো বিক্রম, তার কোনো ভিত্তি নেই। কিন্তু তোর বাপ, এই আব্বা, সারা জীবন মানুষের ঘর জুড়েছেন। আর শুনে রাখ, এটা ভিখারিশালা নয়, এটা মনুষ্যত্বের মন্দির। যেদিন তুই আমাদের ঘর থেকে বের করে দিয়েছিলি, সেদিন এই মাটি আমাদের আশ্রয় দিয়েছে। এই রাহুল আমাদের ছেলে হয়ে আমাদের আগলে রেখেছে। এই দাদা সাহেব আর মেঘনা এই হাবেলিকে ঘরের ছোঁয়া দিয়েছে। রক্তের সম্পর্ক যখন স্বার্থে পচে যায় না, তখন এভাবেই মনুষ্যত্বের সম্পর্ক দেবদূত হয়ে পাশে দাঁড়ায়। মা নিজের হাত হাবেলির প্রধান দরজার দিকে নির্দেশ করলেন। তোর ওই টাকা আর তোর ওই মিথ্যে অহংকার নিয়ে এখনই আমার ঘর থেকে বিদায় হ। আবার কোনোদিন ভুল করেও এই হাবেলির চৌকাঠে পা রাখার হিম্মত করবি না। যা এখান থেকে। মায়ের সেই রুদ্ররূপের সামনে বিক্রমের সব তেজ, সব অহংকার একেবারে বিলীন হয়ে গেল। তার পা কাঁপছিল। সে আব্বার দিকে আশায় তাকালো, কিন্তু আব্বা নিজের নজর অন্যদিকে ঘুরিয়ে নিলেন। বাবা আর মা দুজনেই তার অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করেছিলেন। রাহুল দরজা পুরোপুরি খুলে ধরল এবং চোখ দিয়ে ইশারা করল বাইরে চলে যাওয়ার জন্য। বিক্রমের কাছে এখন বলার মতো একটি শব্দ অবশিষ্ট ছিল না। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। তার সেই দামি স্যুট বুট পরা ছবি এখন একজন অপরাধীর মতো বিবর্ণ হয়ে গিয়েছিল। সে মুখ নিচু করে নিঃশব্দে হাবেলি থেকে বেরিয়ে গেল। গাড়ির দরজা খোলার সময় তার হাত কাঁপছিল। গাড়ি স্টার্ট হল এবং সে এমনই অপমানিত হয়ে নিজের কর্মের ভয়ঙ্কর শাস্তি ভোগ করে চিরকালের মতো সেখান থেকে চলে গেল। হাবেলির মধ্যে এখন এক শান্ত ও পবিত্র পরিবেশ ছিল। মায়ের চোখ ভিজে এসেছিল, কিন্তু তা দুঃখের নয়, বরং এক মহাসংগ্রামে বিজয় পাওয়ার আনন্দ ছিল। আব্বা এগিয়ে এসে মায়ের পিঠে হাত রাখলেন। দাদা সাহেব, মেঘনা আর রাহুল এসে মায়ের পায়ে প্রণাম করলেন। সঠিক অর্থে আজ এই হাবেলি আর সেখানকার মনুষ্যত্ব এক নতুন অভেদ্য সুরক্ষা কবচ পেয়েছিল। বিক্রমের সেই ভয়ঙ্কর ঝড়ের পর হাবেলিতে আবার একবার এক ধরনের নিশ্চিন্ত ও পবিত্র নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ঝড় থামার পর প্রকৃতি যেমন আরও স্বচ্ছ আর সুন্দর দেখায়, তেমনি এই ধবধবে সাদা হাবেলি এখন আরও তেজস্বী মনে হচ্ছিল। মায়ের কথার প্রহারে বিক্রমের মিথ্যে অহংকারের যে ধ্বংস হয়েছিল, তারপর কারও আর এই হাবেলির দিকে বাঁকা চোখে তাকানোর হিম্মত হয়নি। দিন তার গতিতে অত্যন্ত তৃপ্তির সাথে এগিয়ে চলছিল। প্রায় ২৫ দিন পার হয়ে গিয়েছিল। দুপুরের সময় ছিল। হাবেলির প্রধান গেটের বাইরে একটা রিকশা এসে থামল। সেখান থেকে একজন মহিলা নামলেন। তিনি আব্বা আর মায়ের মেয়ে প্রিয়া ছিলেন, কিন্তু তার হাবভাব বিক্রমের মতো ছিল না। তার মুখে কোনো অহংকার বা পয়সার তেজ ছিল না, ছিল শুধু এক ভয়ঙ্কর অপরাধ বোধ আর অনুশোচনার ছায়া। তার পা ভারী হয়ে আসছিল। হাবেলির আঙিনায় পা রাখার সময় তার চোখ আগেই জলে ভরে উঠেছিল। সামনে দাওয়ায় আব্বা কাঠে পলিশ করছিলেন আর মা তুলসীতলায় জল দিচ্ছিলেন। আব্বা, মা,
প্রিয়ার বলা কান্নায় বুঝে এলো। তার সেই আর্তনাদ শুনে আব্বার হাতের কাপড় নিচে পড়ে গেল। মা ঘুরে তাকাতেই প্রিয়া দৌড়ে এলো এবং সরাসরি মা বাবার পায়ে আছড়ে পড়ল। সে কোনো ছোট বাচ্চার মতো হাপুস নয়নে কাঁদতে লাগল। আমাকে ক্ষমা করো মা, আব্বা আমাকে ক্ষমা করো, আমি খুব বড় অপরাধী। দাদা তোমাদের ঘর থেকে বের করে দিল, ওই নোংরা লজে রাখল, এসব আমি জানতাম, কিন্তু আমি আমার সংসার আর স্বামীর ভয়ে চুপ করে রইলাম। আমি একটা শব্দও বলতে পারিনি। কিন্তু যখন টিভিতে তোমাদের খবর দেখলাম তখন থেকে আমার রাতে ঘুম উড়ে গেছে। ভেতর থেকে নিজেকে পুড়িয়ে খাচ্ছি আমি। আমার পাপ, আমাকে আবার তোমাদের মেয়ে হিসাবে থাকতে দাও। তার চোখের জল মায়ের পায়ের ওপর পড়ছিল। মায়ের মাতৃত্ব অবশেষে সাড়া দিল। তিনি প্রিয়াকে নিচ থেকে টেনে তুললেন এবং আঁচল দিয়ে চোখ মুছিয়ে দিলেন। কালিস না মা, তুই বিক্রমের মতো উদ্ধত নস। তোর ভেতরের মানুষ আর বিবেক এখনো বেঁচে আছে, এটা দেখে ভালো লাগল। কিন্তু মা, মায়ের গলা এখন অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় ছিল। তিনি হাবেলির আঙিনার দিকে আঙুল তুলে দেখালেন, যেখানে দাদা সাহেব রাহুলকে কিছু একটা বোঝাচ্ছিলেন, আর মেঘনা হাসতে হাসতে শুনছিল। মা, তুই আমাদের পেটের সন্তান। একজন মা হিসেবে আমি তোকে অনেক আগেই ক্ষমা করেছি, কিন্তু এখন এটাই আমাদের বিশ্ব। যারা আমাদের অন্ধকারে হাত বাড়িয়ে নিয়েছে, রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও যারা আমাদের আগলে রেখেছে, তারাই এখন আমাদের আসল সন্তান। তুই সুখে তোর ঘরে থাক, মাঝে মধ্যে বাপের বাড়ি হিসেবে দেখা করতে নিশ্চয়ই আসিস, কিন্তু এই হাবেলি আর এই মানুষগুলোই এখন আমাদের আসল সম্পদ। প্রিয়া ভেজা চোখে সেই নতুন পরিবারের দিকে তাকাল। সে বুঝতে পেরেছিল যে তার বাবা মা এখন এমন এক বিশ্ব নির্মাণ করেছেন যা রক্তের সম্পর্কের ঊর্ধ্বে চলে গেছে। সে কৃতজ্ঞতায় হাত জোড় করল এবং তৃপ্ত মনে ফিরতি পথে রওনা হল। সময় এগিয়ে চলল। হাবেলি এখন আনুষ্ঠানিকভাবে একটি সংস্থায় রূপান্তরিত হল। গোপাল রাও আর গ্রামবাসীদের সাহায্যে আইনি নথিপত্র তৈরি হল, আর হাবেলির প্রধান প্রবেশদ্বারে এক সুন্দর আব্বার নিজের হাতে কাঠে খোদাই করা ফলক ঝুলে উঠল, আশা চ্যারিটেবল ট্রাস্ট। ৫১,০০০ টাকায় নিলামে নেওয়া আর সোনার বালা বিক্রি করে গড়ে তোলা সেই আশ্রয় এখন আইনিভাবেও চিরকালের মতো সুরক্ষিত হল। এখন আর কেউ তাদের কাছ থেকে এই ঘর ছিনিয়ে নিতে পারবে না। শ্রাবণ মাস শুরু হল এবং হাবেলির আঙিনায় এক মিষ্টি কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হল। মেঘনা এক অতি সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল। সেই ছোট মেয়েটি যেন হাবেলির প্রাণ হয়ে উঠল। আব্বা নিজের হাতে আসল সেগুন কাঠের এক সুন্দর দোলনা বানিয়ে দিলেন, যার উপর তিনি অত্যন্ত সূক্ষ্ম আর সুন্দর নকশা খোদাই করেছিলেন। সেই মেয়ের নাম রাখা হল সীতা। বৃদ্ধ দাদা সাহেব তাকে সারা দিন খেলাতে আর ঘুমপাড়ানি গান গাইকে মগ্ন থাকতেন। এক নতুন প্রাণের আগমনে হাবেলি সঠিক অর্থে পূর্ণতা পেল। এদিকে রাহুলও আব্বা আর মায়ের বিশ্বাসের অমর্যাদা হতে দিল না। লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো এই তরুণ মায়ের নির্দেশনায় দিন রাত পড়াশোনা করল এবং সাতারার এক নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হল। যেদিন সে প্রথমবার কলেজে যেতে বেরোল, তখন আব্বা নিজের পকেট থেকে তাকে শুভকামনা হিসেবে কিছু টাকা দিলেন। রাহুল যখন আব্বার পায়ে প্রণাম করল, তখন আব্বার চোখ ভরে এলো। নিজের ছেলে ইঞ্জিনিয়ার হলে আব্বা যে আনন্দ পেতেন না, তার চেয়ে ১০০০ গুণ বেশি গর্ব আর তৃপ্তি তিনি রাহুলের পিঠে হাত রাখার সময় অনুভব করলেন। আজ কোজাগরী পূর্ণিমা ছিল। সন্ধ্যার সময় আকাশে চাঁদ ধীরে ধীরে ওপরে উঠে আসছিল। তার সোনালি শীতল কিরণ হাবেলির ধবধবে সাদা দেওয়ালের ওপর পড়ছিল। আব্বা হাবেলির সামনে নতুন করে এক লম্বা আর হাওয়া চলাচল করে এমন কাঠের বারান্দা বানিয়েছিলেন। সেই বারান্দায় তিনি নিজের হাতে এক সুন্দর মজবুত কাঠের দোলনা ঝুলিয়েছিলেন। সেই দোলনায় আব্বা আর মা একেবারে নিশ্চিন্তে আর তৃপ্ত মনে বসেছিলেন। আব্বার গায়ে পরিষ্কার সাদা পাঞ্জাবি ছিল, আর মায়ের মুখে অসীম শান্তি ছিল। দোলনাটি ধীর গতিতে সামনে পেছনে দুলছিল এবং তার পিতলের শিকলগুলো ছন্দময় আওয়াজ করছিল। সামনে আঙিনায় দাদা সাহেব ছোট্ট সীতাকে হাতে ধরে হাসাচ্ছিলেন। মেঘনা তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে হাত জোড় করছিল, আর রাহুল একপাশে বসে নিজের কলেজের খাতায় কিছু একটা মন দিয়ে লিখছিল। আব্বা ধীরে ধীরে নিজের কুঁচকে যাওয়া পরিশ্রমী হাতটি মায়ের হাতের ওপর রাখলেন। দুজনে একে অপরের দিকে তাকালেন এবং তাদের চোখে এক নীরব কিন্তু অত্যন্ত গভীর সংলাপ হল। যে হাতগুলো নিয়ে মাত্র ৫,০০০ টাকা আর দুটো পুরনো স্যুটকেস নিয়ে খোলা আকাশের নিচে এক নোংরা লজে রাত কাটিয়েছিলেন, সেই হাতগুলোই আজ ধ্বংসস্তূপ পরিষ্কার করে এই সোনার ঘর গড়ে তুলেছে।
তারা এই ঘর কেবল ইঁট পাথর আর কাঠ দিয়ে নয়, বরং ভালোবাসা, ক্ষমা আর অসীম মনুষ্যত্ব দিয়ে গড়েছেন। রক্তের সম্পর্ক যখন স্বার্থের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তখন এই মাটি তাদের নতুন সম্পর্ক দিয়েছে। হাভেলির সেই উষ্ণ আর অত্যন্ত তৃপ্ত পরিবেশে, চাঁদের সেই শীতল আলোয় এক চিরন্তন আর অনুপ্রেরণাদায়ক যাত্রার সুবর্ণ সমাপ্তি হল। সঠিক অর্থে হেরে যাওয়া মানুষদের আবার নতুন করে জিতিয়ে দেওয়া এই জীবন্ত নন্দনবন এখন চিরকাল হাসিখুশি ও অটুট হয়ে দাঁড়িয়ে থাকবে। বন্ধুরা, আব্বা আর মায়ের সংগ্রাম এবং মনুষ্যত্বের জয়ের এই গল্প আপনাদের কেমন লাগল? রক্তের সম্পর্ক যখন স্বার্থের কারণে সঙ্গ ছেড়ে দেয়, তখন অচেনা মানুষই কিভাবে দেবদূত হয়ে এগিয়ে আসে তা এই গল্প থেকে আমরা শিখতে পারি। আপনাদের এই গল্পের কোন দৃশ্যটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? আব্বার কাঠের টেবিল, মায়ের শাড়ির পর্দা, নাকি গ্রামের একতা? তা নিচের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু-বান্ধব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে নিশ্চয়ই শেয়ার করুন। এমন সব খাঁটি, গ্রাম্য, অনুপ্রেরণাদায়ক আর আবেগপ্রবণ গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি টিপুন। আবার দেখা হবে এমনই এক নতুন ও সুন্দর গল্পের সাথে। ততক্ষণ নিজের এবং বাবা মায়ের যত্ন নিন। ধন্যবাদ। জয় মহারাষ্ট্র।